ওয়েলকাম টু মেডিকেল থার্ড স্টার অ্যান্ড কুইক অনলাইন স্কুল। সো আজকে আমরা মেডিকেল এডমিশন কোয়েশ্চেন ব্যাংক সলভ কোর্সের লেকচার 5-এ আমরা আলোচনা করব হচ্ছে 2018-19 সালের যে কোয়েশ্চেনটা ছিল বায়োলজির, সেই বায়োলজির পার্ট 2 নিয়ে। অর্থাৎ আগের একটা লেকচারে, আগের একটা লাইভ ক্লাসে আমরা হচ্ছে বায়োলজির পার্ট 1-এ আমরা 2018-19-এর কিছু কোয়েশ্চেন সলভ করছিলাম। অ্যাকচুয়ালি কিছু কমন টপিক্স আমরা সলভ করছিলাম। সো আজকেও আমরা কিছু কমন টপিক্স সলভ করব যেগুলো থেকে মেডিকেল এডমিশনে আসার পসিবিলিটি আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের মেডিকেল এডমিশনে 2018-19-এ একটা কোয়েশ্চেন আসছিল যে হৃৎপিণ্ডের কোন কপাটিকাটিতে 3টি কাস্প থাকে না, সেটা ছিল বাইকাস্পিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। সো এটা একটা কোয়েশ্চেন ছিল। তার সাথে সাথে আরেকটা ছিল যে রক্তচাপ আয়তন বের রিসেপ্টর হিসেবে কোনটা কাজ করে, উচ্চচাপ বের রিসেপ্টর নাকি নিম্নচাপ বের রিসেপ্টর। সো এই দুইটা টপিক্সকে আমি মোটামুটি এই আলোকে আমি একেবারে ডিটেলস পড়াবো না, আমি জাস্ট এদের আলোকে এর থেকে বাড়তি কী কোয়েশ্চেন আসতে পারে সেটা দেখাবো। তার পরবর্তীতে আমরা আরেকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেটাও মেডিকেল এডমিশনের খুব ফেমাস একটা টপিক, যেটা থেকে প্রায় প্রতি বছরই আমরা কোয়েশ্চেন পাই। সেটা হচ্ছে আমাদের যখন গর্ভাশয় থেকে যখন ফলটা উৎপত্তি ঘটে তখন নিষেকের পরবর্তী অবস্থার যে রূপান্তরটা ঘটে, সেই রূপান্তরটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো এই তিনটা টপিক্স নিয়ে মোটামুটি আজকের লেকচারটা আমরা শেষ করে দিব। তো আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন কিছু অবজেক্টিভ, যেগুলো হচ্ছে তোমাদের বইয়ের প্রতিটা লাইন পড়তে হবে এবং আস্তে আস্তে সেগুলোকে কমনে আনতে হবে। তো আমরা আজকে হচ্ছে ফার্স্টে দেখবো হচ্ছে হৃৎপিণ্ডের যে কপাটিকা, সেই কপাটিকা। সো হৃৎপিণ্ডের কপাটিকাগুলো যদি জানতে হয়, আমাদের হৃৎপিণ্ডের কোন কোন জায়গায় কোন কপাটিকা আছে, তাহলে আমাদেরকে আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের যে স্ট্রাকচার, হৃৎপিণ্ডের স্ট্রাকচারটা জানতে হবে। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা হার্ট, এটা হচ্ছে আমাদের একটা হার্ট, এটা হচ্ছে আমাদের একটা হার্ট। এই যে হার্ট আছে, সেই হার্টের আমরা জানি যে একটা হার্টের কয়টা প্রকোষ্ঠ থাকে, ভাই 4টা প্রকোষ্ঠ থাকে হিউম্যান হার্টের। সো এই হার্টের 4টা প্রকোষ্ঠ যদি আমি দেখানোর ট্রাই করি, এটা হচ্ছে তোমার ধরো যে 4টা প্রকোষ্ঠ, নিচের যেই 2টা প্রকোষ্ঠ সেই 2টা প্রকোষ্ঠকে বলা হয়েছে তোমার ভেন্ট্রিকল, আর উপরের যেই 2টা প্রকোষ্ঠ সেই 2টা প্রকোষ্ঠকে বলা হয়েছে তোমার এট্রিয়াম। তাহলে উপরের 2টা প্রকোষ্ঠ হচ্ছে অলিন্দ, নিচের 2টা প্রকোষ্ঠ হচ্ছে কি ভাই ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার রাইট এট্রিয়াম, এটা হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকল, সরি এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল। এখন খেয়াল করো এখানে যে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল আছে, অর্থাৎ ডান নিলয় এবং বাম নিলয়, সেই ডান নিলয় এবং বাম নিলয় অলিন্দ পর্দা, নিলয় পর্দা অর্থাৎ খেয়াল করো ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম দ্বারা সেপারেটেড। ঠিক আছে, ইন্টার ভেন্ট্রিকুলার মানে কি, ভাইয়া ইন্টার ভেন্ট্রিকুলার মানে কি, ইন্টার মিনস ইন বিটুইন, আর ভেন্ট্রিকুলার মিনস ভেন্ট্রিকলস। দ্যাট মিনস এটাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। সেপ্টাম মিনস কি, দ্য মেমব্রেন হুইচ সেপারেটেড দ্য টু পার্টস। অর্থাৎ এখানে সেপ্টাম শব্দটা আসছে সেপারেটেড থেকে, সেপ্টাম। সো আমি যখন বলবো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, দ্যাট মিনস দি সেপ্টাম হুইচ অ্যাকচুয়ালি সেপারেটেড দি টু ভেন্ট্রিকলস ফ্রম ওয়ান অ্যানাদার বা ইচ আদার। তো তাহলে এরপরে আসছে রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মাঝখানে যে পর্দাটা আছে সেটাকে বলা হয় ইন্টার এট্রিয়াল সেপ্টাম, কারণ এটা এট্রিয়ামের মাঝখানে আছে, অর্থাৎ সেটাকে বলা হয় অলিন্দ পর্দা। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ড আছে, সেই হৃৎপিণ্ডের যে ডান অংশের যে প্রাচীর আছে, সেই ডান অংশের প্রাচীর থেকে আমাদের হৃৎপিণ্ডের যে বাম অংশের প্রাচীর, সেই বাম অংশের প্রাচীর 3 গুণ পুরু। কেন 3 গুণ পুরু, সেই বেসিকটাও জানতে হবে তুমি যদি কপাটিকা সম্পর্কে খুব ভালো একটা বেসিক ধারণা তুমি নিতে চাও। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে যে লেফট ভেন্ট্রিকল আছে, সেই লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের লেফট ভেন্ট্রিকল, খেয়াল করো এলভি মানে সেটা বোঝা যাচ্ছে তোমার লাভ। ঠিক আছে, আমরা মেসেঞ্জারের ভাষায় সেটাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি ভাই লাভ। সো এই লাভ মিনস হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, লাভ মিনস কি অক্সিজেন। সো রিয়েলি এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকবে হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকলে। সো লেফট ভেন্ট্রিকলে যেহেতু অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকবে এবং ভেন্ট্রিকলে যেহেতু রক্ত আসে এট্রিয়াম থেকে, ফার্স্টে হচ্ছে এট্রিয়ামে আসা রক্ত, এট্রিয়াম থেকে সেটা ভেন্ট্রিকলে প্রবেশ করে। সো এখানে যেহেতু অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে, তার মানে এটা লজিক্যালি বোঝায় এটা অবশ্যই লেফট এট্রিয়ামে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ছিল, যেটা পরবর্তীতে লেফট ভেন্ট্রিকলে আসলো। দ্যাট মিনস এখানেও থাকবে হচ্ছে কি সমৃদ্ধ রক্ত ভাই, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এবং যে রাইট ভেন্ট্রিকল আছে, সেই রাইট ভেন্ট্রিকলে থাকবে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এবং এখানে যে রাইট এট্রিয়াম আছে, সেই রাইট এট্রিয়ামে থাকবে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। ঠিক আছে, তো এখন আমি এইখানে চিত্রটা কমপ্লেক্স হওয়ার আগে আমি এখানে বুঝাই দিয়ে যাই যে কোন জায়গায় অ্যাকচুয়ালি কী কপাটিকা থাকবে। এটা আমাদের রাইট এট্রিয়াম, এটা একটু লিখে রাখি। এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে তোমার লেফট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল।
তো এখন খেয়াল করো, তো এখন কপাটিকাগুলো থাকার উদ্দেশ্যটা কি? কপাটিকাগুলো থাকার উদ্দেশ্যটা হচ্ছে যেন যে দিক থেকে রক্তটা প্রবেশ করলো বা যে দিক থেকে যেই ডিরেকশন থেকে রক্তটা আমার কাছে আসলো, রক্তটা যেন আবার ওই ডিরেকশনই ব্যাক না করে, মানে যেন তার যেন ব্যাক ফ্লোটা না হয়। সো এই ব্যাক ফ্লোটাকে তোমার ইন্টারাপ্ট করাটাই হচ্ছে কপাটিকার কাজ, অর্থাৎ কপাটিকাগুলো ব্যাক ফ্লোটাকে আটকায় দেয়। সো খেয়াল করো, নর্মাল যদি আমরা এই হার্টের কথা চিন্তা করি, হার্টে যখন ব্লাড আসে তখন ধরো যে রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামে ব্লাড আসে। সো রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামে ব্লাড আসার পরে সেটা কি করে, তারা দুজন কী হয়, সংকুচিত হয়। তো তারা দুজন যখন সংকুচিত হয়, ব্লাডটা কি করে, এইখানে যে ব্লাড আছে সেই ব্লাডটা রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে। এখন তারপরে তাহলে এখানে আমাদের প্রথমে এট্রিয়ামের সংকুচন হলো, তারপরে এট্রিয়ামের প্রসারণ হলো। আর এদিক দিয়ে কী হলো, যখন সংকুচন ঘটলো তখন এই দিকের মধ্যে যতটা ব্লাড আছে সম্পূর্ণ ব্লাডটা ভেন্ট্রিকলে প্রবেশ করলো। অ্যান্ড ভেন্ট্রিকলে যখন প্রবেশ করলো, ভেন্ট্রিকল তারপরে সংকুচিত হইলো। সো ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় তখন রিয়েলি তারা চলে যায় হচ্ছে তোমার অ্যাওয়ার্টা বা মহাধমনী এবং পালমোনারি আর্টারিতে, সেটা একটু পরে আসতেছি। বাট তারা যেন যেই ডিরেকশন থেকে আসছে, খেয়াল করো তারা কোন জায়গা থেকে আসছে। আমার রাইট ভেন্ট্রিকলে ব্লাড কোন জায়গা থেকে আসছে, রাইট এট্রিয়ামে। লেফট ভেন্ট্রিকলে ব্লাড কোন জায়গা থেকে আসছে, লেফট এট্রিয়ামে। সেই ব্লাডটা খেয়াল করো, এখানে ধরো যে ব্লাড আছে, এখানে ধরো যে ব্লাড আছে, এখানে ধরো যে ব্লাড আছে, এখানে রক্ত, ঠিক আছে, এখানে তোমার রক্ত। এখন তুমি কি করলা, এখানে রক্ত আছে। ইভেন ভেন্ট্রিকলের যে সংকুচনটা হয়, সেই ভেন্ট্রিকলের সংকুচনটা শুরু হয় হচ্ছে তোমার নিচ থেকে, অর্থাৎ ভেন্ট্রিকলের সংকুচনটা শুরু হয় হচ্ছে তোমার নিচ থেকে এভাবে সংকুচনটা উপরের দিকে যায়। তাইলে নিচ থেকে যদি উপরের দিকে সংকুচনটা যায়, কেন যায় সেগুলো বেসিক লেকচারে পড়ানো হয়েছে, আমি এত ডিটেলসে যাচ্ছি না। সো এখানে যখন তোমার নিচ থেকে যদি সংকুচনটা শুরু হয়, তাহলে দেখো ব্লাডটার অটোমেটিক তাদের একটা টেন্ডেন্সি থাকে, তারা যেই ডিরেকশন থেকে আসছে আবার সেই ডিরেকশনে ব্যাক করার। অর্থাৎ সে রাইট এট্রিয়াম থেকে আসছিল, তার রাইট এট্রিয়ামে ব্যাক করার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে। এখানে সে লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়াম থেকে আসছিল, সে তার লেফট এট্রিয়ামে যাওয়ার কি আসতেছে, একটা পসিবিলিটি তার ক্রিয়েট হচ্ছে। সো এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে এখানে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটা লজিক্যালি কপাটিকা দিতে হবে। কজ আমি আগে থেকেই বলতেছিলাম কপাটিকা থাকার উদ্দেশ্যটা হচ্ছে যেন ব্যাক ফ্লোটা না হয়, সে যেই ডিরেকশন থেকে আসছে যেন সেই ডিরেকশানেই এগিন যেন সে ব্যাক না করে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এখানে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল যেটা আছে, সেই রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটা কপাটিকা আছে। এই কপাটিকাটা 3টা কাস্প থাকে। দেখো আমি 3টা কাস্প দেখাচ্ছি। কাস্প মানে এরকম পর্দার মতো এরকম জিনিস। তো এরকমভাবে 3টা কাস্প থাকে। এই 3টা কাস্প অ্যাকচুয়ালি কী থাকে, এখানে রাইট ভেন্ট্রিকলের যে প্রাচীর আছে, সেই রাইট ভেন্ট্রিকলের প্রাচীরের মধ্যে তোমার কি থাকে, কিছু পেপিলারি মাসল থাকে। দেখো এইদিকে হচ্ছে তোমার কিছু পেপিলারি মাসল থাকে। সো এরা কি করে, এই যে পেপিলারি মাসলগুলো আছে, সেই পেপিলারি মাসলগুলোর মধ্যে একটা কর্ড বা মানে সুতার মতো কিছু দ্বারা সংযুক্ত অবস্থায় থাকে, যেগুলোকে বলা হয়েছে তোমার কর্ডা টেন্ডুনি। কর্ড মানে হচ্ছে সুতা, আর টেন্ডনি মানে হচ্ছে যেগুলো ট্যান্ডন দ্বারা ফর্ম হয়েছে। সো এই কর্ডা টেন্ডনির মাধ্যমে এরা যেটা করে সেটা হচ্ছে এখানে যে মাসলগুলো আছে পেপিলারি মাসল, সেই পেপিলারি মাসলের সাথে কী অবস্থায় থাকে, সে সংযুক্ত অবস্থায় থাকে। অর্থাৎ ব্যাপারটাকে আমি দেখাইতে পারি ঠিক এরকমভাবে যে ধরো এইটা হচ্ছে তোমার এখানে যদি আইসোলেটেড করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে হচ্ছে ঠিক এই জায়গাটা। সো এখান থেকে 3টা নেমে আসছে, কাস্প নেমে আসছে, যেটাকে 3টা কাস্প যেহেতু নেমে আসছে সেই জন্য সেটাকে বলা হয় ট্রাইকাস্পিড কপাটিকা। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেমব্রেনকে বলা হয় কাস্প। তাহলে এখান থেকে একটা কাস্প আসছে, খেয়াল করো, এখান থেকে একটা কাস্প আসছে, দেন এখান থেকে একটা কাস্প আসছে, এখান থেকে একটা কাস্প আসছে, দেন এখান থেকে একটা কাস্প আসছে। এখন খেয়াল করো, এখন এই 3টা কাস্প যখন আসার পরে কি হলো, তাদের নিচের যে সারফেস, সেই সারফেসটাকে আমি এভাবে দেখাই। এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকলের সারফেস, রাইট ভেন্ট্রিকলের সারফেসে তারা কি দ্বারা সংযুক্ত হয়, পেপিলারি মাসলগুলোতে। এখানে একটা পেপিলারি মাসল, এখানে একটা পেপিলারি মাসল, তো পেপিলারি মাসলগুলোতে তারা কর্ডা টেন্ডনি দ্বারা তারা সংযুক্ত, ঠিক আছে। এখন খেয়াল করো, এটা হচ্ছে উপরের যে ওরিফিস বা উপরের যে ছিদ্রপথ, সেই ছিদ্রপথ। তাহলে এখানে একটা কাস্প আমি দেখাইতে পারি এরকমভাবে, এটা হচ্ছে একটা কাস্প, এটা হচ্ছে আরেকটা কাস্প, দেন এটা হচ্ছে আরেকটা কাস্প। এখন খেয়াল করো, এখন দেখো এটার অ্যাকচুয়ালি কাজটা কি, আমি দেখি ঠিক মতো ভিজুয়ালাইজেশনটা আসছে কিনা। হ্যাঁ, ভিজুয়ালাইজেশনটা ঠিক মতো আসছে। তো এখন ভিডিও হইতেছে কিনা, ভিডিও হইতেছে, ওকে। তো এইখানে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে থাকে হচ্ছে একটা ট্রাইকাস্পিড কপাটিকা বা ট্রাইকাস্পিড ভালভ।
এবং এইখানে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থেকে বাইকাসপিড, অর্থাৎ সেখানে কাস্প থাকে হচ্ছে মাত্র 2টা, অর্থাৎ এখানে কাস্প আসা হচ্ছে মাত্র 2টা, কাস্প আসা হচ্ছে কি মাত্র 2টা, কাস্প হচ্ছে কি মাত্র 2টা। এবং এরাও কর্ডা টেন্ডনের মাধ্যমে এইদিকে যে পেপিলারি মাসল থাকে সেই পেপিলারি মাসলের সাথে সংযুক্ত থাকে। আমি এটা দেখাতে যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে এই জায়গাটাতে। এটা অ্যাকচুয়ালি কি হয়, এটা দেখো, এট্রিয়াম যখন ভেন্ট্রিকল যখন তোমার প্রসারিত অবস্থায় থাকে, ভেন্ট্রিকল যখন প্রসারিত হয়ে যায় তখন এই পেপিলারি মাসলগুলোও একটা থেকে আরেকটা দূরে সরে যায়। পেপিলারি মাসলগুলো কী হয়, একটা থেকে আরেকটা দূরে সরে যায়। খেয়াল করো, এটা যখন তুমি প্রসারিত করবা তখন পেপিলারি মাসলগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাবে, এবং যখন তুমি সংকুচিত করবা তখন একটার সাথে আরেকটা মাসল কী হবে, একটা মাসলের সাথে আরেকটা মাসলের দূরত্ব কমে যাবে, অর্থাৎ তারা কাছাকাছি আসবে। ঠিক আছে, তো এখন খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো, হৃৎপিণ্ড যখন সেখানে প্রসারিত হচ্ছে, খেয়াল করো, ধরো এই তিনটা হচ্ছে কাস্প, এই তিনটা হচ্ছে কাস্প, এবং এরা হচ্ছে কর্ডা টেন্ডনের মাধ্যমে আমার এই সারফেসের মধ্যে এইভাবে সংযুক্ত, এবং আমি এটা দেখাচ্ছি এইভাবে যে এরা সারফেসের মধ্যে এইভাবে সংযুক্ত। সো যখন পেপিলারি মাসলগুলো সংকুচিত হয় এবং পেপিলারি মাসলগুলো যখন প্রসারিত হয়, মানে হৃৎপিণ্ড ভেন্ট্রিকল যখন প্রসারিত হয় তখন পেপিলারি মাসলগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যায়, এবং পেপিলারি মাসলগুলোর সাথে যেহেতু আমার যে কর্ডা টেন্ডনি, সেই কর্ডা টেন্ডনিগুলো সংযুক্ত, সো আলটিমেটলি কর্ডা টেন্ডনিগুলো সংযুক্ত থাকার কারণে দেখো এই তিনটা কাজ দেখো কাছাকাছি ছিল, একসাথে লাগানো অবস্থায় ছিল কর্ডা টেন্ডনির মাধ্যমে। এখন এটা প্রসারিত যখন হইলো তখন এই কর্ডা যেহেতু পেপিলারি মাসলগুলো দূরে সরে গেল একটা থেকে আরেকটা, সো কর্ডা টেন্ডনিগুলো দূরে সরে গেল, অ্যান্ড কর্ডা টেন্ডনিগুলো যেহেতু কপাটিকার সাথে সংযুক্ত, সো কপাটিকাগুলো আস্তে আস্তে দূরে সরে গেল, অ্যান্ড কপাটিকাগুলো ওপেন হয়ে গেল। এবং খেয়াল করো, আমি যখন এখানে যেই ভেন্ট্রিকলটা আছে সেই ভেন্ট্রিকলটাকে যখন আমি সংকুচিত করব, ভেন্ট্রিকলটাকে সংকুচিত করার কারণে এইদিকে যে আমার যে কাস্পের সাথে যেই মানে ভেন্ট্রিকলটা সংকুচিত করার কারণে এখানে যে আমার যে পেপিলারি যে মাসলগুলো ছিল সেই পেপিলারি মাসলগুলো কাছাকাছি চলে আসবে। অ্যান্ড পেপিলারি মাসলগুলো যখন কাছাকাছি চলে আসবে, তুমি এই জায়গায় ভিজুয়ালাইজেশনটা পাবা। পেপিলারি মাসলগুলো খেয়াল করো, পেপিলারি মাসলগুলো যখন কাছাকাছি চলে আসবে, একটা জিনিস খেয়াল করো, পেপিলারি মাসলগুলো ধরো এটা হচ্ছে তোমার সংকুচিত হইলো, এটা হচ্ছে তোমার সংকুচিত হইলো ভেন্ট্রিকলের সারফেসটা, ভেন্ট্রিকলের এই সারফেসটা তোমার সংকুচিত হইলো। তো ভেন্ট্রিকলের এই সারফেস যখন সংকুচিত হইলো তখন কি দেখা যাবে, তখন দেখা যাবে যে এদিকে যে পেপিলার যে মাসলগুলো ছিল সেই পেপিলারি মাসলগুলো কাছাকাছি আসলো, পেপিলারি মাসলগুলো কাছাকাছি আসলো। অ্যান্ড পেপিলারি মাসলগুলো যখন কাছাকাছি আসলো, পেপিলারি মাসলের সাথে যেহেতু কর্ডা টেন্ডনি সংযুক্ত, সো কর্ডা টেন্ডনিও কাছাকাছি চলে আসলো। সো আলটিমেটলি এখানে যে কর্ডা টেন্ডনিগুলো যেগুলো অনেক দূরে দূরে ছিল সেই কর্ডা টেন্ডনিগুলো এখন কাছাকাছি চলে আসলো। অ্যান্ড কর্ডা টেন্ডনিগুলো যখন কাছাকাছি চলে আসবে, কর্ডা টেন্ডনিগুলো যখন কাছাকাছি চলে আসবে তখন আলটিমেটলি কর্ডা টেন্ডনিও এইখানে যেই ইয়াগুলো আছে, কাস্পগুলো আছে, সেই কাস্পগুলোকে তারা আলটিমেটলি কী করবে, তোমার কাস্পগুলোকে তারা হচ্ছে কাছাকাছি নিয়ে আসবে। ঠিক আছে, কাস্পগুলোকে তারা কী করবে, তোমার কাছাকাছি তারা নিয়ে আসবে এরকমভাবে আয়না। তারা আলটিমেটলি যেটা করবে, এটা আরও কাছাকাছি দেখানো উচিত ছিল, তাহলে ভিজুয়ালাইজেশনটা আরও ভালো হইতো। তাহলে তখন যেটা করবে তারা হচ্ছে এই সার্ফেসটা বন্ধ করে দেবে। ঠিক আছে, তার মানে দেখো তখন যেটা হলো সেটা হচ্ছে উপর দিক তখন মানে ব্যাপারটা হচ্ছে যে এখন যখন ভেন্ট্রিকল যখন সংকুচিত হইলো, ভেন্ট্রিকল সংকুচিত হওয়ার সময় তিনটা কাছাকাছি চলে আসার কারণে, কেন কাছাকাছি আসলো, কারণ পেপিলারি মাসলগুলো কাছাকাছি আসছে, কর্ডা টেন্ডনিগুলো কাছাকাছি আসছে, অ্যান্ড আলটিমেটলি কাস্পগুলো কাছাকাছি আসছে। সো দেখো নিচের এখন যেই এটা আছে সেটা ইচ্ছা মতো সংকুচিত হইতে পারবে, কারণ এই উপরে যে ওরিফিস যেটা ছিল, সেই ওরিফিস যেটা ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে, অ্যান্ড এখান দিয়ে আলটিমেটলি ব্লাড ব্যাক করে রাইট এট্রিয়ামে সেখানে যাইতে পারবে না, রাইট এট্রিয়ামে কী করতে পারবে না, সেখানে যাইতে পারবে না। ঠিক আছে, তো রাইট এট্রিয়ামে ব্যাক করতে পারবে না। অ্যান্ড এই মেকানিজমটা এই মাইট্রাল কপাটিকার ক্ষেত্রেও সত্য, বা মাইট্রাল ভালভের ক্ষেত্রেও সত্য, বা বাইকাস্পিড কপাটিকার ক্ষেত্রেও কি সত্য। ঠিক আছে, বাইকাস্পিড কপাটিকার ক্ষেত্রেও কি সেটা সত্য, সেম মেকানিজম ঘটে। এবং আমি এই জিনিসটা বুঝাইতে সমর্থ হয়েছি। তাহলে কেন কপাটিকা থাকে হৃৎপিণ্ডে, কেন হৃৎপিণ্ডে কী থাকে, তোমার হৃৎপিণ্ডে কেন কপাটিকা থাকে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে প্রসেস ছিল। তাহলে এখানে হচ্ছে তোমার একটা ট্রাইকাস্পিড কপাটিকা আছে যেটার কাস্প হচ্ছে 3টা, এটা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা যেটার কাস্প হচ্ছে কয়টা ভাইয়া, 2টা। সো এখন দেখো, এখন যেটা হয় সেটা হচ্ছে আরও কিছু কপাটিকা থাকে, স্পেশাল কিছু কপাটিকা থাকে, সেটার জন্য আমার আরও কিছু ডিটেলস স্ট্রাকচার দেখাইতে হবে। সেটার মধ্যে একটা হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকল থেকে কি হয়, লেফট ভেন্ট্রিকল থেকে তোমার একটা অ্যাওয়ার্টা বা মহাধমনির উৎপত্তি ঘটে, এবং এই অ্যাওয়ার্টা বা মহাধমনি যখন তোমার এখানে যে উপরের দিক আছে সেই উপরের দিকে যখন তোমার যায় অ্যাওয়ার্টা বা মহাধমনি, সেই অ্যাওয়ার্টা বা মহাধমনি উপরের দিকে যাওয়ার পরে সে হচ্ছে এইভাবে তোমার এখানে হচ্ছে তোমার ইয়া হয়, এখানে
তোমার 3টা আরও ব্রাঞ্চ হয়, এই ব্রাঞ্চগুলো নিয়ে আমরা সামনে ডিটেলস আলোচনা করবো। বাট এখন এই যে অ্যাওয়ার্টা বা মহাধমনী যেটা উৎপত্তি ঘটলো লেফট ভেন্ট্রিকল থেকে, সেই লেফট ভেন্ট্রিকল থেকে যে অ্যাওয়ার্টা বা মহাধমনীর উৎপত্তি ঘটলো সেটা যেটা হইলো সেটা হচ্ছে, খেয়াল করো, এই লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওয়ার্টা বা মহাধমনী যখন উপরের দিকে আসতো তখন সে বেঁকে গেল, ধনুকের মতো বেঁকে গেল। অ্যান্ড আমরা বায়োলজিতে যখন কোনো কিছু একটা ধনুকের মতো বেঁকে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে তোমার আর্চ। সো এইখানে আমরা যে আর্চটা দেখতে পারতেছি সেই আর্চটা কিসের আর্চ? সেই আর্চটা হচ্ছে তোমার অ্যাওয়ার্টার আর্চ, কারণ এটাকে আমরা অ্যাওয়ার্টা বা মহাধমনী বলতেছি। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হবে হচ্ছে তোমার আর্চ অফ অ্যাওয়ার্টা। এই পোর্শনটাকে কি বলা হবে? এই পোর্শনটাকে বলা হবে তোমার আর্চ অফ অ্যাওয়ার্টা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাওয়ার্টা বা মহাধমনী, এটা হচ্ছে আর্চ অফ অ্যাওয়ার্টা, দেন সেটা আলটিমেটলি অ্যাবডোমিনাল ধমনী আসে। আমি এটাতে যাচ্ছি না, আমি যাচ্ছি, খেয়াল করো, এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার লেফট এট্রিয়াম, এটা হচ্ছে কি তোমার লেফট এট্রিয়াম, আর এটা হচ্ছে কি তোমার লেফট ভেন্ট্রিকল। সো লেফট ভেন্ট্রিকল থেকে আর্চ অফ অ্যাওয়ার্টা বা মহাধমনী বা অ্যাওয়ার্টার উৎপত্তি করছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের হৃৎপিণ্ডটা যখন এখানে যখন সে সংকুচিত হবে, এখানে যখন সে সংকুচিত হবে তখন এই লেফট ভেন্ট্রিকল সংকুচিত হওয়ার কারণে লেফট ভেন্ট্রিকলের যে রক্তটা আছে সেই রক্তটা এখন কোন দিক দিয়ে পাস করবে ভাইয়া? সেই রক্তটা এখন পাস করবে হচ্ছে তোমার এই যে আর্চ অফ অ্যাওয়ার্টা আছে বা অ্যাওয়ার্টা বা মহাধমনী আছে, সেই অ্যাওয়ার্টা বা মহাধমনী দিয়ে সেটা আর্চ অফ অ্যাওয়ার্টার দিকে যাবে। অ্যান্ড এই জিনিসটা মাথায় রাখো, হৃৎপিণ্ড কিন্তু একটা পাম্পের মতো কাজ করে। অ্যান্ড হৃৎপিণ্ড যখন পাম্পের মতো কাজ করে, সে যখন রিয়েলি সে কী করবে, সে যখন এখানে সংকুচিত হবে একটু পরে কিন্তু সে প্রসারিত হয়ে যাবে। সো ব্যাপারটা খেয়াল করো, জাস্ট লাইক এ ড্রপার, খেয়াল করো, জাস্ট লাইক এ ড্রপার। ব্যাপারটা কীরকম, যে ধরো তুমি, আমরা যে নর্মালি যে ড্রপারগুলো ইউজ করি, ড্রপারগুলার নিচ দিকে ধরো এরকমভাবে একটা থাকে, ড্রপারগুলোর নিচ দিকে এরকমভাবে একটা প্লাস্টিকের বা রাবারের এরকম একটা কিছু থাকে, এটার উপরে তোমার এরকমভাবে একটা প্লাস্টিকের থাকে যেটার মধ্যে হচ্ছে দাগ কাটা থাকে এবং এটা নিয়ে আমরা হচ্ছে প্রয়োজন মতো নিতে পারি যে আমাদের কতটুকু তরল দরকার। অ্যান্ড এটা আলটিমেটলি উপরের দিকে এরকমভাবে একটা ছিদ্র থাকে। অ্যান্ড তুমি যেটা দেখলা সেটা হচ্ছে এখানে যে ড্রপারটা আছে সেই ড্রপারটার নিচে হচ্ছে তোমার পানি আছে ধরো, বা সিরাপ আছে, তুমি যেটা ইউজ করতে চাও পানি আছে। আর তুমি যেটা করলা সেটা হচ্ছে এই ড্রপারটার যে রাবারের যে পর্শনটা আছে সেই রাবারের পর্শনটাকে তুমি প্রথমে সংকুচিত করলা। তো তুমি যখন প্রথমে সংকুচিত করলা তখন দেখলা যে কিছু যেই পরিমাণ যে পানি আছে ভিতরে, কিছু পরিমাণ পানি বের হয়ে গেল। আর কিছু পরিমাণ পানি যখন এখান দিয়ে কিছু পরিমাণ পানি যখন বের হয়ে যেতে থাকলো, খেয়াল করো, কিছু পরিমাণ পানি বের হয়ে যেতে থাকলো, আর কিছু পরিমাণ পানি এখনও রাস্তায় আছে, যারা হচ্ছে বের হওয়ার অপেক্ষায় আছে। অ্যান্ড ইন দ্য মিন টাইম তুমি এটাকে সংকুচিত অবস্থা থেকে প্রসারিত করে ফেলো। অ্যান্ড যখন তুমি প্রসারিত করবা তখন যেই পানিটার বের হওয়ার রাস্তায় ছিল, বের হওয়ার অপেক্ষায় ছিল, সেই পানিটা যখন তুমি আলটিমেটলি যখন তুমি করবা, প্রসারিত করবা, তখন এটা রিয়েলি ব্যাক করবে সেটা। ঠিক আছে, রিয়েলি কী করবে সেটা ব্যাক করবে। সো দ্যাট মিনস জিনিসটা ইমাজিন করার ট্রাই করো, তুমি একটা ড্রপার নিলা, পানিটা ভর্তি করলা, দেন তুমি প্রথমে হচ্ছে সংকুচিত করার সময় পানিটা বের হয়ে যাওয়ার ট্রাই করবে, বাট কি পুরা পানিটা একই সাথে বের হইতে পারবে না। তোমার এই ড্রপারের মধ্যে যে যতটুকু পানি আছে সম্পূর্ণ পানিটাকে তুমি একই সাথে তুমি বের করে দিতে পারবে না, কারণ নেক্সটে যখনই তুমি প্রসারিত করবা তখন কিছু পানি যেটা আগায় ছিল সেটা আবার ব্যাক করার ট্রাই করবে। সো হৃৎপিণ্ডটাকে চিন্তা করা হচ্ছে ঠিক এরকম, ড্রপারের যেই নিচের যেই অংশটা আছে সেই অংশটা, আর এই যে নলটা, সেই নলটাকে চিন্তা করা হচ্ছে আমাদের যেই আছে, অ্যাওয়ারটা আছে, সেই অ্যাওয়ারটার সাথে তুলনা করো। আর যখন তুমি সেই অ্যাওয়ারটার সাথে তুলনা করবা তখন তুমি বুঝতে পারবা হৃৎপিণ্ডর এই যে লেফট ভেন্ট্রিকল আছে, অলসো রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল যেটা আছে সেটা যখন সংকুচিত হবে সে একটু পরে সে ইন দ্য মিন টাইম যখন ব্লাডটা সংকুচিত হওয়ার পর ব্লাডটা কী হবে, ব্লাডটা এই অ্যাওয়ারটা বা মহাধমনী দিয়ে যাবে, সেটা যাবে, সেটা ঠিক আছে, বাট সেটা সাথে সাথে যেহেতু আমাদের কার্ডিয়াক সাইকেল যদি চিন্তা করো, দেখো লেফট ভেন্ট্রিকল তোমার সংকুচিত হয় 0.3 সেকেন্ডে। আমি টাইমটা আমি দেখতে পারতেছি না, আচ্ছা টাইমটা দেখে দিই, টাইমটা আমি একটু দেখিয়ে নিই, কারণ আমি আচ্ছা দেখো ভেন্ট্রিকল 0.3 সেকেন্ডে, দেখো 0.3 সেকেন্ডে সে সংকুচিত হয়, সাথে সাথে সে 0.5 সেকেন্ডের জন্য প্রসারিত হয়। অর্থাৎ দেখো কতটুকু তোমার কম সময় যে সেটা হচ্ছে সংকুচিত হয় দেন প্রসারিত হয়। সো ব্যাপারটা যদি এরকম হয়, সে সংকুচিত যখন হয় তখন কিছুটা ব্লাড, দেখো কিছুটা ব্লাড হচ্ছে তোমার ব্লাড যেটা উঠতে চাইছিল সেটা হচ্ছে তোমার ধরো যে এই অবস্থায় চলে গেল, অ্যান্ড অবশ্যই অনেকটা ব্লাড বাইরে চলে আসছে বা আমাদের যে বডি আছে সেই বডি চলে গেছে, কিন্তু সাথে সাথে যেহেতু সেটা প্রসারিত হয়ে গেল, সো কিছু ব্লাড
যেটা এই জায়গাতে ছিল, যেটা এই জায়গাতে ছিল কিছু ব্লাড, ধরো যে এখান থেকে ব্লাড বের হয়ে একেবারে তারা একেবারে এই রাস্তায় আছে, এই রাস্তায় আছে তারা, এখান থেকে যে সম্পূর্ণ ব্লাডটা, সেই সম্পূর্ণ ব্লাডটা বের হয়ে তারা এই এই রাস্তা পর্যন্ত চলে আসছে। বাট এখন পুরাটা ব্লাড তো আর একসাথে বের হয়ে যেতে পারে না, কিছু ব্লাড এখনও এই পজিশনের মধ্যে আছে, এই পজিশনের মধ্যে কিছু ব্লাড এখনও আছে। সো এই পজিশনের মধ্যে যে ব্লাডটা আছে, সেই ব্লাডটা ইন দ্য মিন টাইম তুমি চিন্তা করো লেফট ভেন্ট্রিকল কী হলো, প্রসারিত হয়ে গেল। লেফট ভেন্ট্রিকল যখন প্রসারিত হবে তখন এই ব্লাডটা যেটা এই ডিরেকশনে যাওয়ার তার গতিটা ছিল, সে ইন দ্য মিন টাইম স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে সে ব্যাক করার ট্রাই করবে। জিনিসটা চিন্তা করো, জাস্ট লাইক ড্রপার, যে এই যে রাবার প্যানেল আছে, সেই রাবার প্যানেলে আবার সেই পানিটা কী করলো, ব্যাক করার ট্রাই করলো। সো আমাদের টার্গেট হচ্ছে, আমরা আগে কি বলছি যে কপাটিকাগুলো দেওয়ার টার্গেটটা কি, কপাটিকাগুলো দেওয়ার টার্গেটটা হচ্ছে যেন আমরা কি করতে পারি, যেই ব্লাডটা যেই একটা ডিরেকশানে যেটা গেল, যেই ডিরেকশান যেই সোর্স থেকে সে গেল, সেই সোর্সের ডিরেকশানে যেন এগেন সেটা ব্যাক না করে। কিন্তু এখানে যদি আমরা কোনো বাধা না দিই, তখন যেটা হবে সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা যেটা এই আর্চ অফ আওয়ারটাতে অবস্থান করতেছে, সেই ব্লাডটা ব্যাক করে ফেলবে। দেখো রাস্তা আছে, এগেন লেফট ভেন্ট্রিকলে চলে আসবে, এটা চলে আসবে, যখন হৃৎপিণ্ড প্রসারিত হলে তখন চলে আসবে। বাট সেটাকে চলে আসতে দেওয়া যাবে না। হৃৎপিণ্ডের যে প্রবাহটা, সেই প্রবাহটা হচ্ছে একমুখী, সেটা দ্বিমুখী হইতে পারবে না। দ্যাটস ওয়াই কী করা হয়, এইখানে তিনটা বাটির মতো পোর্শন, আমি যদি এইটাকে কাটি, আমি যদি এই জায়গাটাকে কাটার পরে যদি ওপেন করি, অর্থাৎ ধরো এখানে যেই পোর্শনটা আছে, সেই পোর্শনটা হচ্ছে এই জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাটা, অর্থাৎ এইখানে যেই জায়গাটাতে লেফট এট্রিয়ামের প্রাচীর এবং আমাদের যে অ্যাওয়ার্টার যে প্রাচীর, সেই অ্যাওয়ার্টার প্রাচীর সেই মিলে গেছে, আমি সেই জায়গাটা ধরতেছি। সেই জায়গাটা যদি আমি ওপেন করি, ধরো যে এই জায়গাটা হচ্ছে এরকম, আমি যদি এই জায়গাটাকে ওপেন করে খুলে ফেলি, তাহলে ধরো যে ওপেন করে খুললে একেবারে লিনিয়ার সাইজে সাজানো, তখন দেখবো যে এখানে অ্যাকচুয়ালি তোমার এরকমভাবে তিনটা কাস্প আছে, অ্যাকচুয়ালি তিনটা কাস্প এই জায়গাতেও থাকে, এরকমভাবে তিনটা কাস্প একসাথে সংযুক্ত, এবং এরা হচ্ছে বাটির মতো, এরা হচ্ছে কিসের মতো, বাটির মতো। এখন তুমি কি করো, তাদেরকে আলটিমেটলি আবার করে দাও, ভিজুয়ালাইজেশনের সুবিধাটা আমি হচ্ছে তাদেরকে কেটে দেখাইছিলাম, এখন তুমি তাদেরকে কি করো, আবার এভাবে টান দিয়ে সেম তাদেরকে লাগায় দাও, মানে গোল করে দাও। তো তুমি যখন গোল করে দিবা, তখন এখানে দেখা যাবে যে আলটিমেটলি তারা হচ্ছে ঠিক এরকম পজিশনে আছে, বা এরকম স্টাইলে তারা অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে। স্টাইলটা হচ্ছে ঠিক এরকম, এগুলাকে বলা হয় সেমিলুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। ঠিক আছে, অর্ধচন্দ্রাকৃতির, কারণ খেয়াল করো, এটা যদি তুমি ফুলটা দাও তাহলে এটা পুরাটা চন্দ্র হয়ে যাবে, এটা যদি তুমি ফুল এরকমভাবে দিতে পারো তাহলে এটা পুরাটা একটা চন্দ্রের মতো হবে। ঠিক আছে, পুরাটা একটা চাঁদ হবে, দেখো সুপার মুন দেখো না, এরকম চাঁদ, সো পুরাটা একটা চাঁদ হবে। বাট এই পুরা চাঁদটাকে আমরা অর্ধেক করে দিলাম, সো এটাকে বলা হয় রিয়েলি অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বা সেমি লুনার কপাটিকা। ঠিক আছে, সো এখন খেয়াল করো, এটা হচ্ছে কি কপাটিকা, তাহলে সেমি লুনার কপাটিকা। সো এখন তাইলে খেয়াল করো কাহিনীটা কি হয়, কাহিনীটা হচ্ছে তাহলে এই তিনটাকে আমি এইভাবে দিয়ে এরকমভাবে এদিকে সাজালাম, অ্যান্ড এরা যেটা হলো সেটা হচ্ছে এই তিনটা ধরো যে এরকমভাবে করা আছে, তিনটা বাটি আছে এরকমভাবে, তোমার কাছে তিনটা বাটি আছে, দেখো তিনটা বাটি এরকমভাবে মুখ করে আছে, এখানে আরেকটা বাটি দাও, তিনটা বাটি এরকমভাবে, তিনটা বাটি আছে। সো ব্লাড যখন এই ডিরেকশানে যায়, তখন এই বাটিগুলোকে সরাই দিতে পারে। তুমি দেখো, জাস্ট জিনিসটা দেখো, প্যাটার্নটা হচ্ছে ধরো দুইটা আছে, দুইটা বাটি এরকমভাবে আছে। সো যখন উপরের দিকে যখন ব্লাডটা যখন নিচ থেকে উপরের দিকে যায়, তখন তাদেরকে সরাই দিতে পারে। সো তারা হচ্ছে সরে গেল লিটারালি, সরে গেল, দেন তারা উপরের দিকে উঠে গেল, আলটিমেটলি উঠে গেল। বাট যখন তারা উপর দিক থেকে আসতে চাইবে, খেয়াল করো প্যাটার্নটা দেখো, এরকম প্যাটার্ন, নিচ থেকে গেল উপরের দিকে, তাদেরকে সরে গেল, কিন্তু যখন উপর দিক থেকে ফোর্স পড়বে তাদের উপরে, তখন তারা এরকমভাবে বন্ধ হয়ে যাবে। অ্যান্ড এরকমভাবে যখন বন্ধ হবে, তখন উপর দিক থেকে যে ব্লাডটা আসলো, সেই ব্লাডটা এই যে বাটির মতো যে অংশ আছে না, সেই বাটির মতো অংশে সেখানে জমা হবে। দ্যাট মিনস এইখানে আলটিমেটলি যে বাটির মতো যে পোর্শনটা আছে, সেই পোর্শনটাতে ব্লাড জমা হয়েছে। তো আমি এটাকে লিনিয়ারভাবে দেখাইলে এইভাবে দেখাইতে পারি, বাটির মতো অংশটাতে জমা হয়েছে। সো দ্যাটস ওয়াই এই জায়গায় একটা কপাটিকা থাকা উচিত, এবং এই জায়গায় যে কপাটিকা থাকে সেটাকে সেমিলুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বলা হয়। কিন্তু এইটাতেও যে কাস্পের সংখ্যা, সেই কাস্পের সংখ্যা হচ্ছে কয়টা ভাইয়া? কাস্পের সংখ্যা হচ্ছে 3টা। ঠিক আছে, কাস্পের সংখ্যা হচ্ছে কি ভাইয়া? কয়টা? 3টা।
তাহলে দেখো এটাতেও কাস্পের সংখ্যা 3টা, এটাতেও কি কাস্পের সংখ্যা 3টা। এখন খেয়াল করো সেম কাহিনী ঘটবে এই দিক থেকে রাইট ভেন্ট্রিকল থেকে যেই পালমোনারি অ্যাওয়ারটা যেটা পালমোনারি আর্টারি যেটা আসবে সেইটার ক্ষেত্রেও সেম কাহিনী ঘটবে। কীরকম খেয়াল করো, ধরো এখান থেকে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। সো রাইট ভেন্ট্রিকল থেকেও তোমার পালমোনারি যে আর্টারি আছে সেই পালমোনারি আর্টারির উপর দিকে উঠে গেছে, তাই না? পালমোনারি আর্টারির উপর দিকে উঠে গিয়ে আমি হার্টের ডিটেলস স্ট্রাকচার পড়াইতেছি না, কজ হার্টের ডিটেলস স্ট্রাকচার না, আমাদের পুরা বায়োলজি নিয়ে ডিটেলস কোর্স আছে, ঠিক আছে? প্রায় 150 ঘন্টার মতো ভিডিও আপলোড করা আছে এইভাবে, মানে পুরাটা জিনিস একেবারে তোমাকে বুঝায় যাওয়া হয়েছে যে তুমি একবার ভিডিও দেখলে যাতে তোমার অন্য কোনো কিছু না পড়া লাগে, অ্যাকচুয়ালি তুমি লজিক্যাল জিনিসগুলো জানতে পারো যে এই জিনিসটা কেন এখানে আছে, কেন এখানে নাই। সো 150 ঘন্টার ডিটেলস ভিডিও তুমি বুঝতেই পারতেছো। তো দ্যাটস ওয়াই আমি আমাদের যে বেসিক যে কোর্স আছে সেই বেসিক কোর্সের পড়া এখানে পড়াইতেছি না, আমি জাস্ট তোমাদের মানে এই কোশ্চেন সলভের সাথে যতটুকু রিলেটেড ততটুকু পড়াইতেছি, ঠিক আছে? ইভেন বেসিক কোর্সের একটা অফার দেওয়া হয়েছে, তোমরা যদি আমার কুইক অনলাইন স্কুলের মেইন গ্রুপে যাও তাহলে সেই অফারটাতে তোমরা এখন ভর্তি হয়ে যাইতে পারো। তো প্রায় বায়োলজির সবগুলো চ্যাপ্টার অর্থাৎ বুটানি, জুওলজি সব চ্যাপ্টারের উপর ভিডিও আছে, অলরেডি ভিডিও করা প্রায় 150 ঘন্টার মতো ভিডিও আপলোড দেওয়া হয়েছে। তো তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট কোর্স, হিউজ কোর্স। এর মতো আর ডিটেলস কোর্স আসলে তুমি পাবা না, অ্যান্ড আমি সবসময় ডিটেলস পড়াই। দেখো কোয়েশ্চেন ব্যাংক সলভ কোর্সের 30টা কোয়েশ্চেনের কিছু স্পেসিফিক কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আমার 2টা বা 3টা ক্লাস লাগতেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো দেখো কাহিনীটা হচ্ছে ঠিক এরকম যে এখান থেকে রাইট ভেন্ট্রিকল থেকে যখন রক্তটা যখন তোমার এই পালমোনারি আর্টারিতে যাবে সেম কাহিনীটা ঘটবে, যে এখান দিয়ে তোমার ব্লাড তোমার আলটিমেটলি এখানে হচ্ছে তোমার ব্লাড তোমার এদিক দিয়ে চলে যেতে চাইছিল, ইন দ্য মিন টাইম যখন সেটা প্রসারিত হলো তখন সেটা ব্যাক করার আবার টেন্ডেন্সি থাকবে। সো সেম টাইপের, সো খেয়াল করো, সো সেম টাইপের কপাটিকাও এখানে এক্সিস্ট করে, এবং এখানে যে কপাটিকাগুলো এক্সিস্ট করে সেগুলো হচ্ছে তোমার সেমিলুনার কপাটিকা, এবং এগুলোর নাম দেওয়া হয় হচ্ছে তোমার কি কপাটিকা? খেয়াল করো এই কপাটিকাগুলোর নাম দেওয়া হবে কি, এগুলো হচ্ছে অ্যাওয়ার্টাতে আছে। সো অ্যাওয়ার্টাতে যেহেতু আছে সেই কপাটিকাগুলোকে নাম দেওয়া হবে অ্যাওয়ার্টিক কপাটিকা, এবং সেগুলোর পজিশন তুমি বুঝতে পারতো যে সেগুলোর পজিশন অ্যাকচুয়ালি কোথায়, সেগুলোর পজিশন হচ্ছে অ্যাওয়ার্টা বা মহাধমনির গোড়ার দিকে, অর্থাৎ অ্যাওয়ার্টা বা মহাধমনি আমরা বাইরের দিক থেকে পর্যবেক্ষণ করলে যে দিক থেকে তার উৎপত্তি ঘটছে সেই জায়গাটাতে। অ্যান্ড অলসো এইখানে যে কপাটিকাগুলো আছে সেই কপাটিকাগুলোর নাম কি, এটা যেহেতু তোমার পালমোনারি আর্টারি, সো এই কপাটিকাগুলোর নাম হচ্ছে তোমার পালমোনারি কপাটিকা, ঠিক আছে? এবং পালমোনারি কপাটিকা হচ্ছে তোমার সো এই যে লাভ ডাব শব্দটা যে ক্রিয়েট হয়, এটা কিন্তু ক্রিয়েট হয় এই কপাটিকাগুলোর কারণে। দেখো ব্লাড যখন উপরের দিকে খেয়াল করো, লেফট ভেন্ট্রিকল অ্যান্ড রাইট ভেন্ট্রিকল থেকে যখন যায় তখন ফোর্সফুলি তারা এই যে 3টা যেই কাস্প আছে সেই 3টা কাস্পকে সরায় দেয়। সো এই ফোর্সফুলি পানি যখন ফোর্সফুলি যায়, খেয়াল করো, পানি যখন ফোর্সফুলি এই দুটাকে সরায় দিবে, এইগুলোকে সরায় দিবে, 3টাকে সরায় দিবে, তখন একটা সাউন্ড ভাইব্রেশন ক্রিয়েট হয় যেটা স্টেথোস্কোপ দিয়ে ধরা পড়ে, সেটাকে বলা হচ্ছে তোমার লাভ। দেন এগেন যখন ব্লাডটা যখন ব্যাক করতে চায় অ্যান্ড যখন আলটিমেটলি কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, খেয়াল করো এই যে কপাটিকাগুলো যখন বন্ধ হয়ে যায় অ্যান্ড যখন বন্ধ হয় তখন তারা একটা ভাইব্রেশন ক্রিয়েট করে, তখন সেটাকে বলা হয় ডাব। সো এই যে লাভ ডাব যে শব্দগুলো ক্রিয়েট হয় সেই শব্দগুলো ক্রিয়েট হয়, তাহলে খেয়াল করো ভেন্ট্রিকুলার সিস্টুলের সময় ক্রিয়েট হয় হচ্ছে লাভ। খেয়াল করো ভেন্ট্রিকুলার সিস্টুল হলো, তারা সরে গেলো অ্যান্ড আলটিমেটলি সাউন্ডটা ক্রিয়েট করলো, অ্যান্ড আলটিমেটলি যখন তারা হয়ে যায়, যখন তারা ভেন্ট্রিকলে যখন তারা প্রসারিত হওয়ার সময় ব্লাডটা ব্যাক করতে চায়, অ্যান্ড আলটিমেটলি যখন ব্যাক করতে চায় তখন আলটিমেটলি তারা বন্ধ হয়ে যায়, অ্যান্ড খেয়াল করো সাউন্ড শোনা যায়, একটা সাউন্ড আসে যেটাকে বলা হচ্ছে ডাব। রিয়েলি হার্ট সাউন্ড শুধুমাত্র এই লাভ ডাবে না, আরও হার্ট সাউন্ড আছে, যেমন এইদিকে যে ট্রাইকাসপিড কপাটিকা আছে সেটাও যখন বন্ধ হয় বা কর্ডা টেন্ডনিগুলো যখন কাছাকাছি চলে আসে পেপিলারি মাসলের কারণে, তখন তারা যদি বন্ধ হয়ে যায় তখন তারা একটা সাউন্ড ক্রিয়েট করে, তো সেটাকেও হার্ট সাউন্ড ধরা হয়। তোমরা যখন মেডিকেলে যাবো তখন এই সবগুলো হার্ট সাউন্ড সম্পর্কে তোমাকে পড়তে হবে, S1 হার্ট সাউন্ড, S2 হার্ট সাউন্ড, দেন S3 S4 হার্ট সাউন্ড, কোনটা কোন জায়গায় হইতেছে এগুলো। এখন দেখো আরও কিছু লজিক্যাল আমরা পজিশান দেখবো, যে সমস্ত লজিক্যাল পজিশানে রিয়েলি কপাটিকা থাকাটা উচিত। সেই লজিক্যাল পজিশান হচ্ছে, দেখো একটা এইদিকে রাইট যে এট্রিয়াম আছে, তোমরা যদি হার্টের ডিটেলস স্ট্রাকচারটা দেখো, আমি বলতেছি না যে আমি ডিটেলস পড়াইতে চাইতেছি না হার্টের ডিটেলস স্ট্রাকচার, বাট তোমরা যদি ডিটেলস স্ট্রাকচারটা দেখো তাহলে দেখবা এইদিকে একটা তোমার পালমোনারি না, একটা ঊর্ধ্ব মহাশিরা আসছে, যেটা ড্রেন করছে হচ্ছে তোমার এইখানে ঊর্ধ্ব মহাশিরা আসছে, ঠিক আছে? ঊর্ধ্ব মহাশিরা আসছে এখানে। সো ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট এট্রিয়ামে আসে, এবং এখানে একটা নিম্ন মহাশিরা আসে, নিম্ন মহাশিরা দিয়ে
যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হচ্ছে তোমার এই ইয়াতে আসে, এই রাইট এট্রিয়ামে আসে। আমি একটু আইসোলেটেডভাবে দেখাই, কারণ চিত্রটা এখানে অনেকটা কমপ্লিকেটেড হয়ে গেছে, বোর্ডও অনেক বড় না। সো আমি জাস্ট এই রাইট এট্রিয়ামের সেকশনটাকে একটু আলাদা করবো এবং আমি দেখাবো যে রিয়েলি তোমার সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা, মানে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা কীভাবে আসছে এবং রিয়েলি কোন জায়গাটাতে কপার টিকাটা থাকা উচিত। তো ধরো এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, যে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম। হার্টের ডিটেল স্ট্রাকচার যারা আমাদের বেসিক লেকচার দেখে আসছো তারা আরও ভালোভাবে বুঝবা এই লেকচারটা, কজ তাদের হার্টের ডিটেল স্ট্রাকচার তাদের জানা আছে। সো আসলে তাদেরকে নিয়ে কিছু বলার নাই। ওকে, সো এটা ধরো আমাদের রাইট যে এট্রিয়াম, সেই রাইট এট্রিয়াম। সো এই রাইট এট্রিয়ামের উপর দিক থেকে একটা আসছে পালমোনারি, তোমার পালমোনারি না, সুপিরিয়র ভেনা কাভা। এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এটাকে কি বলা হয়? সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা। আর নিচ দিক থেকে একটা তোমার ঢুকছে, ধরো যে নিচ দিক থেকে একটা ঢুকছে, সেটাকে বলা হচ্ছে তোমার, নিচ দিক থেকে যেটা ঢুকছে সেটাকে বলা হচ্ছে তোমার ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র মানে নিচে, ভেনা কাভা মানে মহাশিরা, ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। সো একটা জিনিস এখন চিন্তা করো, এই ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরাটা অ্যাকচুয়ালি কী কাজটা করতেছে। দেখো, রাইট এট্রিয়াম, দ্যাট মিনস ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দুই দিক থেকে ব্লাড এসে তোমার এখানে যে আমাদের যে রাইট এট্রিয়াম আছে সেই রাইট এট্রিয়ামে জমা হচ্ছে। এখন তুমি আমাকে বলবা, ইভেন এই জায়গাটাতে একটা জিনিস জেনে রাখা উচিত, এট্রিয়ামের যে সংকোচনটা হয় সেই সংকোচনটা হয় উপর দিক থেকে নিচে, অর্থাৎ এট্রিয়ামের সংকোচনটা হয় উপর দিক থেকে নিচে। কারণ কি? কারণ হচ্ছে তোমাকে আমি একটা বেলুন দিলাম, আমি আসলে একেবারে আমি বেসিকেই চলে যাই, এটা আমার সমস্যা। সো খেয়াল করো, ধরো এইখানে একটা বেলুন দিলাম আমি, এটা হচ্ছে তোমার এট্রিয়াম, এটা হচ্ছে বেলুন, এটা হচ্ছে তোমার এট্রিয়াম। এই এট্রিয়াম থেকে এটা হচ্ছে নিচের যে ভেন্ট্রিকল, সেই ভেন্ট্রিকল হচ্ছে তোমার রক্তটা যাচ্ছে। এখন আমি যদি এট্রিয়ামের সম্পূর্ণ ব্লাডটাকে যদি আমি নিচে নিতে চাই, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে উপর দিক থেকে স্কুইচ করে উপর দিক থেকে সংকুচিত করে নিচের দিকে আনতে হবে। তাইলে দেখা যাবে যে ব্লাডটা যেটা ছিল সেটা সম্পূর্ণরূপে ভালোভাবে সেটা হচ্ছে নিচে আসলো। কিন্তু আমি যদি মাঝখানের দিক থেকে ফোর্স করি, এই দিক থেকে যদি সংকোচন শুরু করি, তখন যেটা হবে দেখা যাবে যে সংকোচনের নিচের জায়গা থেকে ব্লাডটা ঠিকই আসলো, বাট উপরের জায়গাটা বন্ধ হয়ে গেল। তুমি দেখো, এই জায়গাটাকে কনস্ট্রিক্ট করে তুমি যদি বন্ধ করে দাও, এই জায়গাটাকে কনস্ট্রিক্ট করে যদি তুমি বন্ধ করে দাও, তাহলে দেখো, তাহলে হচ্ছে এইখান থেকে যে ব্লাডটা ছিল সেই ব্লাডটা আসলো, বাট উপরের যে ব্লাডটা আছে সেই ব্লাডটা ভালোভাবে ভেন্ট্রিকলে ড্রেন হচ্ছে না। সো দ্যাটস ওয়াই এট্রিয়ামের যে সংকোচনটা হয়, সেই এট্রিয়ামের সংকোচনটা হয় হচ্ছে তোমার আলটিমেটলি উপর দিক থেকে নিচে, অর্থাৎ এই দিক থেকে সংকোচনটা শুরু হয়। সো এদিক থেকে যদি সংকোচনটা শুরু হয় এবং সংকোচনটা নিচের দিকে ক্রমান্বয়ে নামতে থাকে, সো খুব ভালোভাবে তুমি স্কুইচ করে ব্লাডটাকে হচ্ছে তুমি ভেন্ট্রিকলে আনতে পারবে। সো এখন দেখো, এখানে যে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে যে ব্লাডটা আসে, সেই ব্লাডটা আসে সরাসরি এখানে পড়ে। অ্যান্ড আমি যদি আলটিমেটলি ধরো এখানে একটা উপরের দিক থেকে একটা নল আসছে, যেটাকে বলা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। উপরের দিক থেকে যে নল আসছে সেই নলটাকে বলা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। সো আমি যদি রিয়েলি উপর দিক থেকে সংকুচিত করে যদি নিচের দিকে আসতে থাকি, আমি যদি কি করি, উপর দিক থেকে সংকুচিত করে যদি আমি আলটিমেটলি নিচের দিকে আসতে থাকি, সো উপর দিক থেকে সংকুচিত করে নিচের দিকে আসতে থাকলে আমার আসলে এই জায়গাটাতে, এই সুপিরিয়র ভেনা কাভাতে কোনো টাইপের আলটিমেটলি কপাটিকা দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই খেয়াল করো, কারণ কি? কারণ হচ্ছে তুমি দেখো, উপর দিক থেকে যখন স্কুইচ করবা, এটা তো অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। ব্লাডের ডিরেকশনটা হচ্ছে নিচ বরাবর। কারণ তুমি যদি উপর দিক থেকে এটাকে স্কুইচ করতে থাকো, উপর দিক থেকে যদি এটাকে চাপতে থাকো, তাহলে উপর দিক থেকে এটাকে চাপা যদি তুমি নিচের দিকে নামতে থাকো, তাহলে ব্লাডটা তো অলরেডি তুমি উপর দিক থেকে নিচে তাকে নামায় আনতেছো, এই ব্লাডটা তো আর উপরের দিকে যাওয়ার কোনো টেন্ডেন্সি তার থাকবে না। সো দ্যাটস ওয়াই সুপিরিয়র ভেনা কাভা এবং যে রাইট এট্রিয়াম আছে, সেই সুপিরিয়র ভেনা কাভা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে কোনো ধরনের কপাটিকা থাকে না। কারণ এখানে ব্লাডটা অ্যাকচুয়ালি তোমার ব্যাকফ্লো করার কোনো টাইপের চান্স থাকে না, ব্যাকফ্লো হওয়ার কি কোনো টাইপের চান্স থাকে না। আমি আগেই বলছি, কপাটিকা সেই সমস্ত জায়গা থাকবে যে সমস্ত জায়গা ব্যাকফ্লো হওয়ার চান্স আছে। আমরা জানি যে এখানে রক্তটা হচ্ছে একমুখী প্রবাহ হয়। সো রক্তটাকে একমুখী প্রবাহ করার জন্য
যদি দেখি যে কোনো একটা জায়গায় ব্যাকফ্লো হওয়ার টেন্ডেন্সি আছে বা ব্যাকফ্লো হওয়ার পসিবিলিটি আছে বা প্রবাবিলিটি আছে, তখনই আমরা সেই জায়গায় একটা কপাটিকা বসাবো। তো স্টুডেন্টসরা রিয়েলি যখন থিবেসিয়ান কপাটিকা পড়ে, সো স্টুডেন্টরা রিয়েলি পাজলড হয় যে আচ্ছা থিবেসিয়ান কপাটিকা কি সুপিরিয়র ভ্যানাকা বা রাইট এট্রিয়ামের সংযোগস্থলে নাকি ইনফিরিয়র ভ্যানাকা বা রাইট এট্রিয়ামের সংযোগস্থলে। সো রিয়েলি এই কনফিউশনটা দূর করবে হচ্ছে যদি তুমি বেসিকটা ভালো করে পড়ো। সো তাহলে দেখো কিন্তু কাহিনী হচ্ছে এই ইনফিরিয়র ভ্যানাকাবারে নিয়ে। ইনফিরিয়র ভ্যানাকাবা ধরো ঢুকছে হচ্ছে এই বরাবর, ইনফিরিয়র ভ্যানাকাবা ঢুকছে হচ্ছে এই দিক দিয়ে। সো এই দিক দিয়ে যদি ইনফিরিয়র ভ্যানাকাবা ঢুকে অ্যান্ড আলটিমেটলি এই দিক দিয়ে হচ্ছে রক্তটা হচ্ছে ইনফিরিয়র ভ্যানাকাবা দিয়ে রক্তটা হচ্ছে রাইট এট্রিয়ামে আসলো, রাইট এট্রিয়ামে ইনফিরিয়র ভ্যানাকাবা দিয়ে রক্তটা আসলো, এটা হচ্ছে রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়ামে ইনফিরিয়র ভ্যানাকাবা দিয়ে রক্তটা আসলো, অ্যান্ড যখন তুমি উপর দিক থেকে স্কুইচ করতেছো, উপর দিক থেকে তুমি যখন এটাকে স্কুইচ করতেছো, তখন আলটিমেটলি রক্তটা কিন্তু এই ডিরেকশন বরাবর যাওয়া ছাড়াও রক্তটার কিন্তু এগেইন এই ডিরেকশন বরাবর যাওয়ার চান্স বা পসিবিলিটি আছে। চান্স বা কি পসিবিলিটি কি আছে, চান্স বা পসিবিলিটি এখানে থাকে, কজ তুমি উপর দিক থেকে লজিক্যালি চিন্তা করো, তুমি উপর দিক থেকে স্কুইচ করতেছো আর ব্লাডটা আলটিমেটলি ইনফিরিয়র ভ্যানাকাবা দিয়ে উঠছিল, এখন নাইমা যাওয়ার তার টেন্ডেন্সি ক্রিয়েট হইতেছে। সো আলটিমেটলি এটা কী করবা তুমি এখানে তো তাহলে দেখো এখানে দ্বিমুখী প্রবাহ হয়ে যেতেছে, বাট এটা তো কথার সাথে যায় না, লজিকের সাথে যায় না। আমরা পড়ছি যে হৃৎপিণ্ডে যে রক্ত সংবন্ধন সেটা একমুখী, তাহলে সেটাকে যদি একমুখী করতে হয় সেটা এখানে দ্বিমুখী হওয়ার কোনো চান্স থাকবে না। কীভাবে চান্স থাকবে না, এই জায়গায় একটা কপাটিকা দাও এবং এটা হচ্ছে সিঙ্গেল কাস্প থাকে। সো যখনই ব্লাড যখনই এখান দিয়ে স্কুইচ করতে থাকে, যখনই এটার উপর প্রেশার পড়ে, এটা জাস্ট লাইক এ ঢাকনা, এই ঢাকনাটা হচ্ছে এখানে বন্ধ হয়ে যায়। আর এইটা রিয়েলি তাহলে কোন কার মাঝখানে আছে, এটা আসা হচ্ছে তোমার রাইট এট্রিয়াম। খেয়াল করো রাইট এট্রিয়াম এবং যে ইনফিরিয়র ভ্যানাকাবা বা নিম্ন মহাশিরা, সেই নিম্ন মহাশিরা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয়েছে তোমার থিবেসিয়ান কপাটিকা। এটা কি বলা হয় তোমার থিবেসিয়ান, সরি এটাকে বলা হয় ইউস্টেশিয়ান কপাটিকা, এটাকে বলা হয়েছে তোমার ইউস্টেশিয়ান কপাটিকা। এটাকে কী বলা হয় ইউস্টেশিয়ান কপাটিকা, এটাকে কী বলা হয় ইউস্টেশিয়ান কপাটিকা। এবং এইটার যে কাস্প থাকে সেটা হচ্ছে সিঙ্গেল কাস্প, অ্যাকচুয়ালি একটা রিজ থাকে, জাস্ট একটা ভাঁজ থাকে, একটা জাস্ট এদিকে এন্ডোথেলিয়ামের একটা ভাঁজ থাকে। সো এটা হচ্ছে জাস্ট সিঙ্গেল কাস্প থাকে, নর্মালি সিঙ্গেল কাস্প বা সিঙ্গেল একটা রিজ থাকে, যে এখান দিয়ে এমন একটা রিজ যে যেই ডিরেকশন বরাবর দেখো এই দিক দিয়ে যখন ব্লাড যায় তখন কিন্তু ঢাকনাটা খুলতে পারে, কিন্তু এদিক দিয়ে যখন ফোর্স পড়ে তখন ঢাকনাটা বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি, জাস্ট লাইক দিস। দেখে আসতেছে কিনা অ্যাকচুয়ালি ভিডিওতে। আচ্ছা, তাহলে এইখানে আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে তাহলে এটা হচ্ছে তোমার সুপিরিয়র ভ্যানাকাবা ইনফিরিয়র ভ্যানাকাবা। তাহলে তোমাকে যদি বলে যে ইউস্টেশিয়ান যে কপাটিকা সেটা কি সুপিরিয়র ভ্যানাকাবা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে নাকি ইনফিরিয়র ভ্যানাকাবা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে, তখন কিন্তু তুমি বলে দিতে পারবা সেটা অবশ্যই ইনফিরিয়র ভ্যানাকাবা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে। সুপিরিয়র ভ্যানাকাবা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে কোনো টাইপের কপাটিকা থাকবে না, থাকাটা পসিবল না, কারণ সেখানে ব্যাকফ্লো হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। ক্লিয়ার? ওকে। আরও একটা জায়গায় ব্যাকফ্লো হওয়ার পসিবিলিটি থাকে, সেটা হচ্ছে আমরা দেখো এই যে সিস্টেমিক যে ধমনী বা আমরা যে আওয়ারটা বা মহাধমনী দেখতেছি, সেই আওয়ারটা বা মহাধমনীর গোড়ায় আমরা দেখতেছি আলটিমেটলি এই যে দেখো এখানে আলটিমেটলি কী থাকতেছে ভাইয়া, কাস্প থাকতেছে, তিনটা কাস্প থাকতেছে। এই তিনটা কাস্পের মাধ্যমে আলটিমেটলি এখান দিয়ে কী হচ্ছে, এখানে হচ্ছে তোমার ব্লাডটা যখন পিছনে যখন ব্যাক করতে চায় তখন এই ব্লাডটা আইসা হচ্ছে এই বাটিগুলোর মধ্যে জমা হচ্ছে, তাই না, এই কাস্পগুলোর মধ্যে জমা হচ্ছে। তো এখান থেকে একটা আর্টারি সৃষ্টি হয়েছে, যে আর্টারিটাকে বলা হয়েছে তোমার করোনারি আর্টারি। খেয়াল করো করোনারি আর্টারি কি, করোনারি আর্টারি হচ্ছে যেই আর্টারিটা হৃৎপিণ্ডের নিজেকে সাপ্লাই দেয়, নিজেকে ব্লাড সাপ্লাই দেয়, তাই না। সো নিজেকে যে এটা সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে করোনারি আর্টারি। এবং এই যে করোনারি আর্টারি যে সৃষ্টিটা হচ্ছে, সেই করোনারি আর্টারির সৃষ্টি হচ্ছে তোমার এই সিস্টেমিক ধমনির গোড়া থেকে বা অ্যাওয়ার্টা বা মহাধমনির গোড়া থেকে। আরেকটু স্পেসিফাই করে বললে এখানে অ্যাওয়ার্টা বা মহাধমনির যে গোড়া আছে, সেই গোড়ায় যে কপাটিকা আছে, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বা অ্যাওয়ার্টিক কপাটিকা বা সেমিলুনার কপাটিকা, সেই সেমিলুনার কপাটিকা থেকে আলটিমেটলি যেটা হচ্ছে তুমি চিন্তা করো কাহিনীটা কি। আমি জাস্ট এই জিনিসটাকে এগেইন ওপেন করি, এগেইন যদি আমি এই জিনিসটাকে ওপেন করি তখন আমরা এরকমভাবে তিনটা বাটি পাবো, অ্যান্ড এই তিনটা বাটি থেকে দুইটা বাটি থেকে আলটিমেটলি উৎপত্তি ঘটাচ্ছে তোমার, দুইটা বাটি থেকে আলটিমেটলি উৎপত্তি ঘটাচ্ছে তোমার এই কপাটিকার, আই মিন কপাটিকা না, করোনারি ধমনির। এখানে দুইটা, এখানে হচ্ছে তোমার একটা করোনারি ধমনি, এখানে হচ্ছে তোমার একটা করোনারি ধমনি, অ্যান্ড এখানে হচ্ছে তোমার আর একটা করোনারি ধমনির সৃষ্টি হয়। সো করোনারি ধমনি যখন সৃষ্টি হয় তখন খেয়াল করো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা তুমি যদি এই বেসিকটা বুঝো না তাহলে রিয়েলি তুমি এমনি বুঝতে পারবা যে এখানে কাহিনীটা কী ঘটতেছে। আমাদের পুরা
পুরা বডি যে অক্সিজেন পায় সেটা পায় হচ্ছে হৃৎপিণ্ডের ভেন্ট্রিকলের সংকুচনের সময়, কারণ ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় তখন সেইখান দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আলটিমেটলি যায়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত গিয়ে সেটা হচ্ছে আমাদের পুরা দেহে ছড়ায় পড়ে। ঠিক আছে, পুরা দেহে সেটা কি হয়, ছড়ায় পড়ে। একমাত্র হার্ট, অর্থাৎ আমরা কি বললাম, সিস্টুল বা ভেন্ট্রিকলের সিস্টুল বা সংকুচনের সময় আলটিমেটলি আমাদের পুরা বডি অক্সিজেন সমৃদ্ধ রক্তের সাপ্লাই পায়, বাট একমাত্র একটা অর্গান সেটা হচ্ছে হার্ট নিজে, সে ভেন্ট্রিকলের সিস্টুলের সময় সে রক্ত পায় না, সে ভেন্ট্রিকলের ডায়াস্টুলের সময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পায়। কিভাবে? খেয়াল করো, ভেন্ট্রিকুলার যখন ডায়াস্টুল ঘটলো, সো ভেন্ট্রিকুলার ডায়াস্টুল ঘটার সময় ব্লাডটা যেটা ব্যাক করতে চাইছিল, সেই ব্যাক করা ব্লাডটা আলটিমেটলি জমা হলো এই কাস্পগুলাতে, এই সেমিলুনার কপাটিকাতে। সো এই সেমিলুনার কপাটিকাতে যখন ব্লাডটা জমা হলো তখন কিন্তু ডায়াস্টুল চলতেছে, অ্যান্ড আলটিমেটলি এইখানে ব্লাডটা জমা হওয়ার পরেই কিন্তু এখানে যে এই যে দেখো করোনারি আর্টারি বা করোনারি ধমনী, সেই করোনারি ধমনী দিয়েই তো হৃৎপিণ্ড নিজে সাপ্লাই পায়। সো এই করোনারি ধমনী বা হৃৎপিণ্ডের যেটা আছে, সেই করোনারি ধমনী বা হৃৎপিণ্ডের এখান দিয়ে আলটিমেটলি ব্লাডটা হচ্ছে, তখন তোমার এই ব্লাডটা হচ্ছে আলটিমেটলি করোনারি ধমনী দিয়ে আমাদের হৃৎপিণ্ডে চলে আসে। তাহলে জিনিসটা চিন্তা করো, সংকুচনের সময় যখন ভেন্ট্রিকল যখন সিস্টুল ঘটে বা ভেন্ট্রিকলে যখন সংকুচন ঘটে, তখন কিন্তু রিয়েলি এই করোনারি ধমনী দিয়ে রক্ত যাওয়াটা পসিবল না। কেন পসিবল না? কারণ তখনও এই বাটিগুলোর মধ্যে রক্ত এসে জমা হয় না। কারণ দেখো, এটা ইনিশিয়ালি এদেরকে পাশ কেটে ওপেন হয়ে চলে গেছে, ব্লাডটা চলে গেছে, কিন্তু পরবর্তীতে ব্লাডটা যখন ফোর্স দিল উপর দিক থেকে যখন আসলো, তখন এই যে আমার এই জায়গাগুলোতে ব্লাডটা হচ্ছে জমা হয়েছে। তাহলে এই জায়গাগুলোতে তখন জমা হয়েছে। এটা কখন জমা হয়েছে? ডায়াস্টুলের সময়। কারণ যখন ডায়াস্টুল হলো তখনই ব্লাডটা ব্যাক করার একটা টেন্ডেন্সি থাকলো, অ্যান্ড আলটিমেটলি এটা এসে জমা হয়েছে। দেন সেটা করোনারি আর্টারি বা করোনারি যে ধমনী আছে, সেই করোনারি ধমনী দিয়ে তখন সেটা, দ্যাট মিনস এইখানে যে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা, এখানে তো আমরা জানি যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায়। সো অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা যেটা হার্টে গেল করোনারি ধমনীর মাধ্যমে, সেটা গেল হচ্ছে হৃৎপিণ্ডের ডায়াস্টুলের সময়। সো এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ডের ডায়াস্টুলের সময় সেটা যায়। এখন একটা কথা হলো, আমরা জানি যে প্রত্যেকটা যে ধমনী যেগুলো সৃষ্টি হয়, সেগুলো যখনই অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যায়, তখনই বডি থেকে সেটা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে। কারণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন যায়, অক্সিজেন আর গ্লুকোজ সেখানে কি করে, সেখানে হচ্ছে তোমার অক্সিজেন আর গ্লুকোজ সেখানে শ্বসন ঘটায় বা রেসপিরেশন ঘটায়, আলটিমেটলি তোমার কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়। ঠিক আছে, কী উৎপন্ন হয়? তাহলে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়। সো এইখানে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সে কার্বন ডাইঅক্সাইডটাকে ব্যাক করার জন্য শিরা ফর্ম করা হয়। সো এখানেও আলটিমেটলি এরকমভাবে শিরা তোমার ফর্ম হয়। তো এখানে যে শিরাটা ফর্ম হয় সেটাকে বলা হয় যে তোমার করোনারি সাইনাস। অর্থাৎ এখানে করোনারি ধমনী যখন যায় হার্টের মধ্যে, সে কৌশিক জালিকায় বিভক্ত হয়, অ্যান্ড আলটিমেটলি কৌশিক জালিকায় বিভক্ত হইতে হইতে একটা টাইমে সে শিরা ফর্ম করে। অ্যান্ড যখন সে শিরা ফর্ম করে, সেই শিরাটাকে বলা হয় যে তোমার করোনারি সাইনাস। সো এই যে করোনারি সাইনাস আছে, মানে এখান দিয়েও যেই করোনারি সাইনাসটা সৃষ্টি হয়, দুইটা সাইনাস একসাথে হয়, মানে দুইটা একসাথে হয়ে একটা বড় ধরনের একটা অ্যাব ফর্ম করে। সো এখানে যে করোনারি সাইনাসটা আছে, সেই করোনারি সাইনাসটা তখন আলটিমেটলি এই যেই অ্যাটা আছে, ইনফিরিয়র ভেনা কাভা আছে, সেই ইনফিরিয়র ভেনা কাভার পাশেই সেটা হচ্ছে তোমার রাইট এট্রিয়ামে ড্রেন করে। অর্থাৎ আমি যদি দেখানো ট্রাই করি, এই ইনফিরিয়র ভেনা কাভার পাশেই সে এখানে যে আমাদের করোনারি যে সাইনাস আছে, সেই করোনারি সাইনাস ড্রেন করতেছে। সো করোনারি সাইনাস যেহেতু এখানে যখন এখন ড্রেন করতেছে, ইভেন করোনারি সাইনাসের যে পজিশন, সেই করোনারি সাইনাসের পজিশন যেহেতু ইনফিরিয়র ভেনা কাভার পাশে, সো ইনফিরিয়র ভেনা কাভার পাশে হওয়ার কারণে সেটা লিটারেলি সেটা হচ্ছে তোমার রাইট এট্রিয়ামের নিচে অবস্থান করতেছে। অ্যান্ড রাইট এট্রিয়ামে যেহেতু নিচে অবস্থান করতেছে, অর্থাৎ আমি যদি করোনারি ধমনীটাকে দেখানোর ট্রাই করি, সো ধরো যে করোনারি সাইনাসটা বা করোনারি যে শিরাটা, সেই করোনারি শিরাটা আসছে হচ্ছে এই বরাবর। অ্যান্ড করোনারি শিরাটা যেহেতু এই বরাবর আসছে, অ্যান্ড আলটিমেটলি ঠিক এই বরাবর আসার কারণে এটাতেও তোমার একটা কপাটিকা দেওয়ার প্রয়োজন, কারণ এখানেও ব্যাকফ্লো হওয়ার টেন্ডেন্সি আছে। কারণ এখান দিয়ে যখন তোমার রক্তটা আসলো, রক্ত আসার পরে আলটিমেটলি দেন যখন রাইট এট্রিয়াম সংকুচিত হলো, তখন রাইট এট্রিয়াম থেকে রক্তটা এই দিক দিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সো দ্যাটস ওয়াই সেইখানেও একটা কপাটিকা আছে, এবং এইখানে অ্যাকচুয়ালি 3টা কাস্ট থাকে, নর্মালি 3টা কাস্ট থাকে। সো এখানে যে কপাটিকা থাকে, সেই কপাটিকাটা অ্যাকচুয়ালি আমি যদি দেখানোর ট্রাই করি, তাহলে এটা ধরো হচ্ছে করোনারি সাইনাসটা আসলো, অ্যান্ড করোনারি সাইনাস আসার পরে রিয়েলি এই জায়গায় তোমার 3টা কাস্ট ফর্ম করছে। এই জায়গায় তোমার 3টা কাস্প ফর্ম করছে, 3টা কাস্প এরকমভাবে একটা ঢাকনা ফর্ম করছে। আলটিমেটলি এইটা কী করে, যখন ব্যাকফ্লো হইতে চায় তখন এটা বন্ধ করে দেয়। অ্যান্ড এইটাকে বলা হয় যে তোমার থিবেসিয়ান কপাটিকা। তাহলে আমাকে যদি কেউ বলে ভাই থিবেসিয়ান কপাটিকার পজিশন অ্যাকচুয়ালি কী, থিবেসিয়ান কপাটিকার অ্যাকচুয়ালি পজিশন কোন জায়গায়, তাহলে আমি বলবো কি ভাই, করোনারি সাইনাস এবং রাইট এট্রিয়ামের মাঝখানে। দেখো মুখস্থ করার কিছু নাই, তোমার জাস্ট হার্টের স্ট্রাকচারটা, যেটা আমি বলছি হার্টের স্ট্রাকচার নিয়ে আমার পুরো 1 ঘন্টার মতো লেকচার আছে। সো ইভেন হার্টের স্ট্রাকচারগুলো
লজিক্যালি বুঝাই দিছি যে এইটা কেন কেন অ্যাওয়ারটাই এখান থেকে উৎপত্তি ঘটতেছে, কেন পালমোনারি আর্টারি এখান থেকে উৎপত্তি করতেছে। সো হার্টের স্ট্রাকচারটা যখন তোমার মাথায় ঘুরতেছে, তোমার যখন 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা যখন মাথায় ঘুরতেছে, সো কপার্টিকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না যে রিয়েলি কোন জায়গায় কোন কপার্টিকাটা থাকতেছে, ঠিক আছে। সো দ্যাটস ইট। কপার্টিকা সম্পর্কিত এই পর্যন্ত সাথে আমি যদি এখন বলি তাহলে এখন এইখানে দেখো তোমাদের বই একটা চার্ট দিছে, দেখো আমাদের এই গাজী আজমল স্যারের বই একটা চার্ট দিছে। সো গাজী আজমল স্যারের বই যে চার্টটা দিছে, কত মিনিট হয়েছে এই কপার্টিকা পড়াইতে 44 মিনিট লেগে গেছে। ওকে, তো এখানে দেখো গাজী আজমল স্যারের বইয়ে একটা চার্ট দিছে, যে কপার্টিকার একটা চার্ট দিছে। সো দেখো গাজী আজমল স্যারের বইয়ে যে কপার্টিকার যে চার্ট দিছে, সেই কপার্টিকার চার্টটা যদি তুমি চিন্তা করো তাহলে এটা হচ্ছে, তুমি দেখো এই যে বাইকাস্পিড কপার্টিকা বা মাইট্রাল কপার্টিকা বা দ্বিপত্রী কপার্টিকা, এটা থাকে হচ্ছে বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলে, এবং এটার মধ্যে একমাত্র 2টা কাস্প থাকে, এবং এটা কি করে তোমার হচ্ছে বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে রক্ত সাহায্য করে এবং বাধা দেয় এটা। তারপরে ট্রাইকাস্পিড কপার্টিকা বা ত্রিপত্রী অ্যাওয়ার্টিক সেমিলুনার কপার্টিকা, এই যে এটা হচ্ছে অ্যাওয়ার্টিক সেমিলুনার কপার্টিকা। তারপর হচ্ছে পালমোনারি সেমিলুনার কপার্টিকা, পালমোনারি সেমিলুনার কপার্টিকা। তারপর হচ্ছে তোমার থিবেসিয়ান বা করোনারি কপার্টিকা, এটা হচ্ছে থিবেসিয়ান বা করোনারি কপার্টিকা, এখান দিয়ে যেটা যায় এখানে থাকে। আমি বড় করে চিত্রটা আরও ডিটেলসে বোঝা যেত। তারপর হচ্ছে ইউস্টিশিয়ান কপার্টিকা, তো ইউস্টিশিয়ান কপার্টিকা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা রাইট এট্রিয়ামের সংযোগস্থলে, ঠিক আছে। তাহলে তোমরা এখন ব্যাপারগুলো লজিক্যালি বুঝতে পারবা, লজিক্যালি পড়তে পারবা, কোনটা ত্রিপত্রী কোনটা দ্বিপত্রী তোমরা সবাই জানো। সিঙ্গেল হচ্ছে একটা, সেটা হচ্ছে তোমার এই যে ইউস্টিশিয়ান কপার্টিকা আছে সেটা হচ্ছে সিঙ্গেল, ঠিক আছে। আর বাকিগুলো সবগুলো হচ্ছে ত্রিপত্রী কপার্টিকা বা ট্রাইকাস্পিড কপার্টিকা, বাট একটাই একমাত্র বাইকাস্পিড কপার্টিকা, সেটা হচ্ছে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে বাইকাস্পিড কপার্টিকা, ঠিক আছে। মনে রাখবা বাম ভেন্ট্রিকল বাইকাস্পিড, বোতে বাম বোতে বাইকাস্পিড বা দ্বিকাস্পিড, ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের কপার্টিকা এখন শেষ হয়ে গেল, কপার্টিকা এখন এখানে শেষ হয়ে গেল। কপার্টিকা শেষ হয়ে যাওয়ার পরে আমি চাচ্ছিলাম যে বেরো রিসেপ্টরটা পড়াই দিতে, বাট বেরো রিসেপ্টর পড়ালে লেকচার অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ধৈর্য থাকবে না। সো আমি যেটা পড়াই দিব সেটা হচ্ছে আমাদের এই যে আমি যেটা বলতেছিলাম যে তোমার কোনটা থেকে কি উৎপত্তি ঘটে, যে নিষেকের পরবর্তী অবস্থা, অর্থাৎ একটা ফুলে যখন পরাগায়ন ঘটলো, পরাগায়ন ঘটার পরে যখন নিষেক ঘটলো, সো নিষেকের পরবর্তী অবস্থাটা কি, অর্থাৎ কোনটা কিসে রূপান্তরিত হয় সেই জায়গাটা তোমাদেরকে বুঝাইতে হবে। সো সেই জায়গাটা যদি বুঝাইতে চাই সেটা হচ্ছে খেয়াল করো, সেটা হচ্ছে আমি পুরা ইয়াটা দেখাবো, যে পুরা স্ত্রীস্তবকটা দেখাবো, উদ্ভিদের পুরা স্ত্রীস্তবকটা দেখাবো। সো উদ্ভিদের যদি স্ত্রীস্তবকটা দেখায় তাহলে এটা হচ্ছে তোমার উদ্ভিদের স্ত্রীস্তবকের মধ্যে এটা হচ্ছে তোমার গর্ভদণ্ড, দেন নিচে গর্ভদণ্ডের নিচে যেটা আসছে সেটা হচ্ছে তোমার গর্ভাশয়, এইটা হচ্ছে তোমার গর্ভাশয়, দেন গর্ভাশয়ের পরে এখানে হচ্ছে তোমার আলটিমেটলি এখানে গর্ভাশয়টা এই জায়গায় আলটিমেটলি শেষ হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার ধরো যে একটা বৃন্তের মতো কিছু একটা আছে। সো অ্যান্ড উপরে যে পোর্শনটা সেই পোর্শনটাকে বলা হচ্ছে তোমার গর্ভমুণ্ড। এখন নিচের দিকে কী কী থাকে এটা তোমরা বই থেকে দেখে নেবে, এবং এটা নিয়েও ডিটেলস লেকচার আছে। সো আমি আসলে এখানে অত বেশি পেঁচাইতেছি না। এখানে হচ্ছে আমাদের যেটা আছে সেটা, এখানে যেই পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি সেই পোর্শনটা হচ্ছে ডিম্বক, এবং এই যে ডিম্বক আছে সেই ডিম্বকের মধ্যে আমি ডিম্বককে একটা বড় করে আঁকি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে যেই এটা আছে সেটা হচ্ছে তোমার ডিম্বক, অ্যান্ড ডিম্বকের মধ্যে এইদিকে 3টা কোষ থাকে, একটা কোষ মাঝখানে যে কোষ সেটা হচ্ছে ডিম্বাণু, পাশের যে 2টা কোষ সেই 2টা কোষ হচ্ছে সহকারী কোষ, মাঝখানে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস, আর এখানে উপরে 3টা প্রতিপাদক কোষ থাকে, ঠিক আছে। সো এখন খেয়াল করো এদের আবার তোমার এই যে ডিম্বাণু আছে সেই এই যে এটা হচ্ছে তোমার এই পুরাটাকে বলা হয় ডিম্বক। খেয়াল করো এই জায়গাটাতে স্টুডেন্টরা ভেজালটা লাগায়, খেয়াল করো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ধরো আমি দিলাম এটা পুরাটা হচ্ছে তোমার ডিম্বক, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ডিম্বাণু। আমরা শুক্রাণু ডিম্বাণু পড়ছি না, সেই ডিম্বাণু হচ্ছে লাস্ট এই সেলটা, আর এই পুরাটাকে বলা হয় ডিম্বক। সো এই ডিম্বক আর ডিম্বাণু এই জায়গাটাতে কেউ ভেজাল লাগায় না, কারণ এই জায়গাটাতেই তোমার মেডিকেল এডমিশনে তোমাকে পাজলটা করে, ঠিক আছে। সো এটা হচ্ছে দেন পাশে যে 2টা সেল সেই 2টা সেল হচ্ছে সহকারী সেল, দেন উপরে যে 3টা সেল পাবো সেই 3টা সেল হচ্ছে তোমার প্রতিপাদক কোষ, দেন মাঝখানে হচ্ছে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ডিম্বকের তোমার একটা অন্তঃপ্রাচীর আছে, অ্যান্ড অবশ্যই আর একটা প্রাচীর আছে বহিঃপ্রাচীর, দেন বহিঃপ্রাচীর দিয়ে এইভাবে আমরা আলটিমেটলি ডিম্বকটাকে যদি দেখার ট্রাই করি তাহলে এটা হচ্ছে আমাদের রিয়েলি আর একটা ডিম্বক, ঠিক আছে। আচ্ছা, তো এখন খেয়াল করো, তো এখন এটা হচ্ছে রিয়েলি একটা ডিম্বকের মোটামুটি চিত্র, ঠিক আছে। এটা হচ্ছে ডিম্বকের অন্তঃস্তর, এটা হচ্ছে ডিম্বকের কি বহিঃস্তর, আর এটা এই জায়গাটা হচ্ছে ডিম্বক নাভি। খেয়াল করো যেই জায়গাটাতে এরকম বাঘ খেয়ে চলে আসে সেটাকে বলা হয় ডিম্বক নাভি, এটাকে বলা হচ্ছে তোমার মেবি ডিম্বক বৃন্ত বলা হয় মেবি, বা ডিম্বক নারী বলা হয়, এটাকে বলা হয় ডিম্বক নারী। এটাকে কি বলা হয় ডিম্বক, এটাকে বলা হয় ডিম্বক নাভি, তারপর ওটাকে বলা হয় ডিম্বক নারী। সো খেয়াল করো এটা হচ্ছে তোমার ডিম্বক নারী,
এটা হচ্ছে ডিম্বক নাড়ি, এটা হচ্ছে নাভি, ডিম্বক নাভি, আর এটা হচ্ছে ডিম্বক মূল। ঠিক আছে, এখন খেয়াল করো, আর এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, যেই রন্ধ্রটা দিয়ে অ্যাকচুয়ালি এখানে শুক্রাণুটা এসে ঢোকে। সো এখানে ধরো যে পরাগায়নটা ঘটলো, আমি ডিটেলস এত যাইতেছি না, কারণ আমি বললাম যে ডিটেলস জিনিসগুলো পড়ানো আছে, কিন্তু আমি এই জিনিসটা খুব বেশি ডিসলাইক করি, যে জিনিসটা একবার পড়ানো আছে সেই জিনিসটা বারবার পড়ানোর কোনো মানে হয় না। তো এখন খেয়াল করো, এদিকে ধরো একটা হচ্ছে তোমার একটা হচ্ছে শুক্রাণু পতিত হইলো, অ্যান্ড শুক্রাণু যখন পতিত হইলো তখন সেখানে হচ্ছে তোমার পরাগ নালিকা সৃষ্টি হয়, পরাগ নালিকা যেটা সৃষ্টি হলো সেটা আলটিমেটলি নিচের দিকে আসে। এরকমভাবে নিচের দিকে পরাগ নালীটা আস্তে আস্তে সে কী করে, একটা টাইমে সে এইখানে গর্ভদণ্ড ভেদ করে, গর্ভদণ্ড ভেদ করে সে হচ্ছে প্রথমে গর্ভমুণ্ডে পতিত হয়, সেইখান থেকে সে গর্ভদণ্ড ভেদ করে, গর্ভদণ্ড ভেদ করে সে আলটিমেটলি আস্তে 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 আমাদের এখানে যে পোর্শন আছে সেই পোর্শনের মধ্যে সে হচ্ছে তোমার ঢুকে যায়। অ্যান্ড আলটিমেটলি আমরা জানি যে এখানে অ্যাকচুয়ালি ডিম্বক নালীতে দুইটা শুক্রাণু সৃষ্টি হয়, একটা ছোটো আর একটা বড়। সো এই দুইটা শুক্রাণুর মধ্যে একটা আইসা মিলিত হয় হচ্ছে এই ডিম্বাণুর সাথে, আর একটা আইসা মিলিত হয় এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, এবং এটাকে দ্বিনিষেক বলা হয়, তাই না? তো এখানে আমরা দেখাতে পাচ্ছি এখানে একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে, অ্যান্ড এখানে একটা ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে। তাহলে দেখো মেইন জিনিসটা চিন্তা করো, তোমাকে ভেজালটা লাগাইবে কোন জায়গায় পরীক্ষার হলে। আমি এই জায়গাটাকে পুরোটাকে দিয়ে দিই, এটাকে পুরো একটা বানিয়ে দিই, এটাকে পুরো বানিয়ে দিই, কারণ বড় করে দেখাই তাহলে বোঝাটা সুবিধা হবে তোমাদের জন্য। এটা হচ্ছে তোমার গর্ভাশয়, এটা হচ্ছে তোমার গর্ভদণ্ড। ঠিক আছে, গর্ভদণ্ড। এবং আমরা জানি যে এই ডিম্বকটাকে ভালোভাবে করার জন্য এদিকে কিছু নিউসেলাস টিস্যু থাকে, কিছু নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু থাকে, ওকে, এটা ডিফারেন্ট কালার দিই, নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু থাকে। সো এইখানে আমরা কিছু নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু দেখতে পাবো, রয়েছে এরকমভাবে নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু থাকবে ডিম্বকটা। সো এখন খেয়াল করো, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এদের পরবর্তী অবস্থা কি। আমরা জানি পরবর্তী অবস্থা যখন নিষেকের পরবর্তী অবস্থায় কি গঠিত হবে, ফার্স্ট কথা হচ্ছে ফল গঠিত হবে। ফল গর্ভাশয় সহ, দেখো ফলের ডেফিনেশনটা কি পড়ছো তোমরা, যে নিষেকের পরে গর্ভাশয় সহ পুরা অংশটা যেই এতে কনভার্ট হয় সেটাকে তো ফল বলা হয়, তাই না? তো তুমি একটা নর্মাল একটা জিনিস চিন্তা করো, যে এটা হচ্ছে গর্ভাশয়, মানে এই গর্ভাশয় আর এই যে ডিম্বক সবটা মিলে একটা ফল ফর্ম হবে। আর একটা ফলের যদি রিয়েল স্ট্রাকচারটা তুমি দেখো, তাহলে দেখবা যে একটা ফলের মধ্যে অ্যাকচুয়ালি কী থাকে। তুমি একটা আমের কথাই চিন্তা করো না, একটা আমের কথা যদি চিন্তা করো, ধরো এটা হচ্ছে আম, সো আমের কথা যদি চিন্তা করো, আমে কী থাকে, বাইরে হচ্ছে তোমার একটা প্রাচীর থাকে, দেন মাঝখানে হচ্ছে একটা বীজ থাকে, তাই না? বীজের আবার দুইটা প্রাচীর থাকে, তুমি যদি ভাঙো তাহলে তুমি দেখতে পারবা যে এটা দুইটা প্রাচীর আছে। অ্যান্ড তুমি যদি এই বীজটাকে যদি বাহিরের দিকে লাগাও, মাটিতে যদি লাগাও, তখন যেটা হবে সেটা হচ্ছে এটা থেকে একটা গাছ উঠবে, তাই না? একটা গাছ। তার মানে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, তুমি এখন এই জিনিসটার সাথে এই জিনিসটা মিলাও। ধরো যে এই জিনিসটা মিলে একটা ফল ফর্ম হয়েছে, তাহলে কি হবে? তাহলে গর্ভাশয় যেটা আছে সেই গর্ভাশয়টা হচ্ছে তোমার ফলে কনভার্ট হয়েছে। খেয়াল করো, এই গর্ভাশয় অর্থাৎ এই যে পর্শন মাঝখানে এরকম একটা পর্শন আছে, গোল পর্শন, যেটা বীজ, মানে বোঝাই যাচ্ছে যে এখানে যে ডিম্বক আছে সেই ডিম্বকটা বীজে কনভার্ট হয়েছে। এখানে যে ডিম্বক আছে পুরো ডিম্বকটা বীজে কনভার্ট হয়েছে। সো রিয়েলি এখানে এটা হচ্ছে বীজে কনভার্ট হয়েছে, ডিম্বকটা হচ্ছে বীজে কনভার্ট হয়েছে। বাকি যে পর্শনটা ছিল, খেয়াল করো, বাকি যে এই যে পর্শনটা ছিল সেটা হচ্ছে আমের এই যে পর্শনটা আমরা খাই, ফলের অংশটা আমরা খাই। তার মানে এখানে যে গর্ভাশয় সেই গর্ভাশয় কিসে পরিণত হইলো? ফলে পরিণত হইলো। আর যে গর্ভাশয়ের যে প্রাচীর ছিল সেই গর্ভাশয়ের প্রাচীর আলটিমেটলি পরিণত হইলো হচ্ছে ফলের যে প্রাচীর, সেই ফলের প্রাচীর। তো আমি যদি বলি নিষেকের পরবর্তী অবস্থা কি, গর্ভাশয় কিসে পরিণত হয়? ভাই গর্ভাশয় পরিণত হয় ফলে। দেন গর্ভাশয় পরিণত হয় ফলে, গর্ভাশয় প্রাচীর কিসে পরিণত হয়? গর্ভাশয় প্রাচীর পরিণত হয় হচ্ছে তোমার ফলের যে ত্বক, সেই ফলের ত্বক বা ফলের প্রাচীরে। তারপরে খেয়াল করো, এই জায়গাটাতে ভেজাল লাগায় যে ডিম্বক কিসে রূপান্তরিত হয় আর ডিম্বাণু কিসে রূপান্তরিত হয়। খেয়াল করো, নিষেকের আগে ডিম্বক আছে, বাট এই ডিম্বকটা পরবর্তীতে আস্তে আস্তে কিসে কনভার্ট হইতেছে? দেখো পুরো ডিম্বকটা আস্তে আস্তে কিসে কনভার্ট হইতেছে? তোমার বীজে। কিন্তু ডিম্বাণু হচ্ছে তোমার ভ্রূণে কনভার্ট হয়। ডিম্বাণুটা খেয়াল করো, এখানে যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণু হচ্ছে তোমার কার সাথে রিয়েলিয়া হয়েছে? এখানে যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হয়েছে। আর শুক্রাণুর সাথে মিলিত হয়েছে মানে কি? এখানে একটা জাইগোট ফর্ম হয়েছে, মানে কি? এখানে একটা জাইগোট ফর্ম হয়েছে মানে
এখানে একটা জাইগোট ফর্ম হয়েছে, এখানে একটা জাইগোট ফর্ম হয়েছে, মানে কি এই সেলটা পরবর্তীতে মাইটোসিস সেল ডিভিশন ঘটাবে। আর মাইটোসিস সেল ডিভিশন ঘটাই তো আলটিমেটলি এখানে যে আমরা একটা নতুন উদ্ভিদ পাইলাম, সেই নতুন উদ্ভিদটা কোন জায়গা থেকে পাইলাম? এই জাইগোটটা থেকে পাইলাম, তাই তো? কারণ জাইগোট থেকেই তো একটা প্রাণীর উৎপত্তি ঘটে। তাহলে এইখানে যে জাইগোটটা যেটা ফর্ম হলো, সেই জাইগোট থেকেই আমরা এখানে যে গাছটা দেখতেছি, সেই গাছটার উৎপত্তি ঘটতেছে, সেই গাছটার উৎপত্তি ঘটতেছে, তাই না? জাইগোটটা থেকে সে কী করতেছে? সেই গাছটার উৎপত্তি ঘটতেছে। তো এই জাইগোটটা থেকেই যদি সেই গাছটার উৎপত্তি ঘটে, তার মানে কি? তার মানে এখানে যে ডিম্বাণু ছিল সেটা পরবর্তীতে শুক্রাণুর সাথে মিলিত হয়ে সেটা হচ্ছে ভ্রূণ ফর্ম করতেছে। ভ্রূণ মানে কি? একটা বাচ্চা, একটা জীব যখন শিশু অবস্থায় থাকে তখন সেটাকে ভ্রূণ বা অ্যামব্রায় বলা হয়। তার মানে এখানে যে ডিম্বাণু আছে, সেই ডিম্বাণু কনভার্ট হচ্ছে তোমার ভ্রূণে, বা আমরা বলতে পারি ডিম্বাণু জাইগোটে কনভার্ট হচ্ছে, সেই জাইগোট সেটা ভ্রূণ ফর্ম করতেছে বা অ্যামব্রায় ফর্ম করতেছে বা একটা শিশু ফর্ম করতেছে, বাচ্চা ফর্ম করতেছে। কিন্তু এখানে যে ডিম্বকটা ছিল, সেই ডিম্বকটা বীজে কনভার্ট হইতেছে। রিয়েলি এটা হচ্ছে পুরোটা বীজ, দ্যাট মিনস এটা হচ্ছে ডিম্বক। দেন এখানে হচ্ছে তোমার, এখানে হচ্ছে এটা হচ্ছে, এখানে হচ্ছে তোমার জাইগোটটা ছিল, যে জাইগোটটা থেকে আলটিমেটলি একটা ভ্রূণ ফর্ম হবে। সো এই জায়গাটাতে স্টুডেন্টরা অনেক সময় মনে করে আচ্ছা ঠিক আছে, ডিম্বাণু থেকে বীজ ফর্ম হয় নাকি ডিম্বক থেকে বীজ ফর্ম হয়, কথা দুইটা কাছাকাছি। বাট এই জায়গাটাতে ভেজাল লাগানো যাবে না, তুমি খুব ক্লিয়ারলি চিন্তা করে দেখো কোনটা থেকে কোনটা আসে। এখন তোমাকে আমি বললাম যে ভাইয়া দেখো, এখানে যে ডিম্বক যেই আছে, এটা কি বলে? এখানে যে ডিম্বকের যে ত্বক আছে, একটা আছে অন্তত্বক, একটা আছে বহিত্বক। একটা অন্তত্বককে বলা হয় এক্সাইন, আরেকটাকে বলা হয় ইনটাইন। অন্তত্বককে বলা হয় ইনটাইন আর বহিত্বককে বলা হয় এক্সাইন। তাহলে একটা আছে অন্তত্বক আর একটা আছে বহিত্বক। তো ডিম্বকের যেই একটা অন্তত্বক আছে এবং একটা যে বহিত্বক আছে, এরা পরবর্তীতে কিসে কনভার্ট হবে? পরবর্তীতে ডিম্বক যেহেতু বীজে কনভার্ট হয়, তাহলে ডিম্বকের যে অন্তত্বক আছে সেটা বীজের অন্তত্বকে কনভার্ট হবে, আর ডিম্বকের যে বহিত্বক আছে সেটা বীজের বহিত্বকে কনভার্ট হবে। তাহলে সেটা যদি বীজের বহিত্বকে কনভার্ট হয়, তাহলে আমরা কি পাবো? তাহলে তোমার দেখো, বীজের বহিত্বককে বলা হয়েছে তোমার টেস্টা, অর্থাৎ আমরা এখানে একটা বহিত্বক যেটা পাবো সেটাকে বলা হয়েছে তোমার টেস্টা, এবং এখানে একটা অন্তত্বক আছে, যে অন্তত্বকটাকে বলা হয় ট্যাগমেন। সো এটাও আসতে পারে, তোমাকে এভাবে না দিয়ে এভাবে আসতে পারে যে টেস্টাতে কোনটা কনভার্ট হয়, ট্যাগমেনে কোনটা কনভার্ট হয়। খেয়াল করো, যে বহিত্বক যেটা আছে সেটা যেই বীজের বহিত্বকে কনভার্ট হবে, আর বীজের বহিত্বককে বলা হয় যে তোমার টেস্টা। বহিত্বক মানে টেস্টা, ঠিক আছে? বহিত্বক টেস্টা। অ্যান্ড এখানে যে অন্তত্বক যেটা আছে, সেই অন্তত্বক কনভার্ট হবে বীজের অন্তত্বকে। ডিম্বকের যে অন্তত্বক ছিল সেটা কনভার্ট হবে বীজের অন্তত্বকে, অ্যান্ড সেটাকে বলা হবে হচ্ছে তোমার ট্যাগমেন। এখন খেয়াল করো আর কি কি জায়গা আছে, আর কি কি আছে খেয়াল করো। এখানে যে ডিম্বক নাভি ছিল, এখানে যে ডিম্বক নাভি ছিল, এই যে পোরশনটা, সেই পোরশনটা কী হবে? বীজের নাভিতে কনভার্ট হবে। এখানে যে ডিম্বক যে নারী ছিল, এটা তো ডিম্বক নারী বলতে কি, ডিম্বকের যে বৃন্ত, এটা কিন্তু বৃন্ত, মানে এটাতে তুমি পুরো ডিম্বকটাকে ধরতে পারবা। এটা কিসে কনভার্ট হবে? এটা কনভার্ট হবে তোমার বীজ বৃন্ততে, বীজের বৃন্ততে কনভার্ট হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কিছু কিছু জিনিস নষ্ট হয়ে যায়। যেমন এখানে যে ডিম্বক মূল যেই পোরশনটা ছিল, এখানে যে ডিম্বক মূল যেই পোরশনটা ছিল, সেই ডিম্বক মূল পোরশনটা আলটিমেটলি নষ্ট হয়ে যাবে। কখনো কখনো বীজের মূলে কনভার্ট হয়, কখনো কখনো বীজের মূলে কনভার্ট হয়, বাট মোস্ট অফ দ্য টাইম সেটা নষ্ট হয়ে যায়। অ্যান্ড অলসো এখানে যে সহকারী কোষগুলো থাকে, সেই সহকারী কোষগুলো নষ্ট হয়ে যায়। কেন সহকারী কোষগুলো নষ্ট হয়ে যায়? কারণ এই সহকারী কোষগুলোর কাজেই হচ্ছে এখানে যেই মাঝখানে যে জাইগোটটা ফর্ম হচ্ছে তাকে পুষ্টি যোগানো। তো তাকে পুষ্টি, এই কোষগুলো, সহকারী কোষগুলো, এই যেই ভ্রূণটা আছে সেই ভ্রূণটাকে পুষ্টি দিতে দিতে তারা একসময় নিঃশেষ হয়ে যায়। তার মানে এদের পরবর্তী অবস্থা হচ্ছে তারা নিঃশেষ হয়ে যায় বা শেষ হয়ে যায়। অ্যান্ড অলসো এইখানে যে অ্যান্টিপোডাল সেলগুলো থাকে, সেই অ্যান্টিপোডাল সেলগুলোও আলটিমেটলি নষ্ট হয়ে যায়। তো তুমি এখানে অ্যাকচুয়ালি এই উপরের যে দুইটা জায়গা, একটা হচ্ছে ডিম্বক মূল অ্যান্ড এটা হচ্ছে তোমার এগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, অ্যান্ড এখানে এগুলো নষ্ট হয়ে যায়। এগুলোও লজিক্যাল, কেন নষ্ট হইতেছে? জাস্ট ডিম্বক মূলটা কখনো কখনো নষ্ট হয় বা কখনো কখনো বীজ মূল হিসেবে সে থেকে যায়। তার সাথে আর কী কী থাকে? আর থাকে হচ্ছে তোমার ডিম্বাণু, আর থাকে হচ্ছে এইখানে যেটা ফর্ম হয়, অর্থাৎ এখানে যেই এটা আমরা দেখতেছি ফ্রি এন্ড সংখ্যক যে এটা দেখতেছি, সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন একটা শুক্রাণুর মিলন ঘটে, তখন সেটা শস্য বা স্পার্ম উৎপন্ন, শস্য বা তোমার এন্ডোস্পার্ম বা শস্য উৎপন্ন করে। সেটা আমরা সবাই জানি যে সেটাকে কী বলা হয়? এন্ডোস্পার্ম বা শস্য উৎপন্ন করে। সো এই জিনিসটা মনে রাখতে হবে যে সেকেন্ডারি নিউক্লিয়াস অ্যাকচুয়ালি কনভার্ট হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্যতে। এখন যা হচ্ছে নিউসেলাস টিস্যুটা কি? নিউসেলাস টিস্যুটা হচ্ছে ভাইয়া যেটা বলতেছিলাম ভ্রূণ পোষক টিস্যু। অর্থাৎ এই যে এখানে যে ভ্রূণটা আছে, সেই ভ্রূণটা একটা বীজ, তো তুমি আমটা মানে খাওয়ার সাথে সাথে তুমি সেটাকে ইয়াতে লাগায় না দিতে পারো, এটা কি বলে, তুমি মাটিতে না ফেলতে পারো। তো এই বীজটাতে তুমি কয়েকদিন ধরো যে তোমার বিছানার উপরে রেখে দিছো, তো তখন যেই ভিতরে যে ভ্রূণটা আছে,
তুমি এই আম গাছের যে বীজটা আছে সেটা তুমি 5 মাস পরেও যদি তুমি মাটিতে লাগাও তখন দেখবা যে সেটা থেকে গাছ উঠতেছে। তাহলে এই যে 5 মাস ভিতরে যে ভ্রূণটা যে জীবিত অবস্থায় ছিল তার কি খাদ্যের প্রয়োজন ছিল না? এই এই তখন সেই ভ্রূণটাকে কে পোষণ করছে? সে পোষণ করছে এই নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। এরা কি করছে? নিউট্রিশন দিছে। কেন এদেরকে নিউসেলাস বলা হয়? কারণ এরা নিউট্রিশন দিছে। কাকে? ভ্রূণকে দিছে। সো ভ্রূণকে তারা নিউট্রিশন দিতে দিতে একটা টাইমে তারা হচ্ছে শেষ হয়ে যায়। একটা টাইমে তারা শেষ হয়ে যায়। এর পরবর্তী পর্যায়েও যদি তুমি সেটাকে মাটিতে না দাও তাহলে এমন সময় আসবে যে বীজটা নষ্ট হয়ে গেছে, সেটাতে মানে ভিতরে ভ্রূণটা নষ্ট হয়ে গেছে, সেটা থেকে আর আমরা নতুন কোনো উদ্ভিদ পাবো না। কিন্তু কখনো কখনো যেটা হয় সেটা হচ্ছে এখানে যে ভ্রূণ পোষক টিস্যু সেটা থেকে যায়, নর্মালি নিঃশেষ হয়ে যায় দিতে দিতে, বাট কখনো কখনো সেটা থেকে যায়, একেবারে খুব কম থাকে। এই যে যদি কখনো কম থাকে তখন সে যেটাতে কনভার্ট হয় সেটাকে বলা হয়েছে তোমার পেরিস্পার্ম বা পরিভ্রূণ। তাহলে এটাকে কি বলা হয়? পেরিস্পার্ম। খেয়াল করো, এটাকে কি বলা হয়? পেরিস্পার্ম। পেরিস্পার্ম বা পরিভ্রূণ। তাহলে নিউসেলাস টিস্যু, খেয়াল করো, পেরি মানে কি? পেরি মানে হচ্ছে তোমার চারদিক থেকে আবর্তন করা, গোল করে যদি চারদিক থেকে আবর্তন করো তখন সেটাকে বলা হয়েছে তোমার পেরি। পেরি। আর এখানে এন্ডো মানে হচ্ছে ভিতরে। সো এখানে যখন আমি বলবো এন্ডোস্পার্ম মানে বুঝাবে এটা হচ্ছে ভিতরে অবস্থিত, ভিতরে অবস্থিত। আর যখন বলবো পেরিস্পার্ম তার মানে এটা পুরোটা জায়গা জুড়ে চারদিক থেকে আবর্তন করছে, সেটাকে বলা হচ্ছে পেরিস্পার্ম। সো তুমি লজিক্যালি এই জিনিসটা মাথায় ধরা পড়তেছে, তাহলে ভাই নিউসেলাস টিস্যু বা ভ্রূণপোষক টিস্যু কনভার্ট হচ্ছে পেরিস্পার্মে, নর্মালি নিঃশেষ হয়ে যায়, যদি নিঃশেষ না হয় তাহলে সেটা পেরিস্পার্মে কনভার্ট হয়। অ্যান্ড এখানে যে সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা ছিল সেটা শস্য বা এন্ডোস্পার্মে কনভার্ট হয়। তাহলে দেখো সবগুলো তোমার পড়া হয়ে গেছে, কোনটা কিসে কনভার্ট হয় মুখস্থ করার এখন আর কিছুই নাই। তুমি এখন বইটায় দেখবা এই 4টা মেডিকেল এডমিশনের জন্য 100 না 1000% ইম্পর্টেন্ট, তুমি লিখে নিয়ে যাও, ঠিক আছে? ওকে, তো যেটা বলতেছিলাম, তো এখানে অ্যাকচুয়ালি কীভাবে প্রসেসগুলো ঘটে সব কিছু আমরা কিন্তু বেসিক কোর্সে পড়ায় আসছি। বেসিক কোর্সে তো কিন্তু আমি বলতেছি যে তোমাদের 150 ঘন্টার ডিটেলস ভিডিও আপলোড করা আছে। অ্যান্ড তোমরা যারা হচ্ছে প্রথম 7ই মেয়ের ভিতরে যেই 50 জন আগে ভর্তি হবে কোর্সটাতে, তারা কিন্তু তোমাদের মেডিকেল এডমিশনের ইংলিশ যেই কোর্সটা আছে সেটা কিন্তু একেবারে ফ্রিতে পাওয়া যাবে, ঠিক আছে? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।